না করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ট্রেড লাইসেন্স যতক্ষণ পর্যন্ত করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি একটি অবৈধ কাজের সাথে জড়িত থাকবেন। ট্রেড লাইসেন্সের জরিমানার হার সিটি কর্পোরেশনে সেটা শুনলেও আপনি অবাক হবেন। একটা ট্রেড লাইসেন্স বছরে 120% জরিমানা হয়। তার মানে একটা ট্রেড লাইসেন্সের যদি 10 টাকা হয় আপনার হলো ফি, তাহলে আপনাকে 12 টাকা জরিমানা দিতে হবে। আমি আজকের একটা ঘটনা আপনাকে বলি। আজকে আমি এক জায়গায় ট্রেনিং করাচ্ছিলাম, তো একজন খুবই দুঃখ ভরা মন নিয়ে বলল যে আমি তো একজনের কাছ থেকে বিনিয়োগ নিয়েছিলাম পার্টনার হিসাবে, উনি কিছুদিন পরে আমার ব্যবসাটাকে যখন দেখলো যে ভালো চলতেছে তখন বলল যে তোমাকে আর দরকার নাই, তুমি যাও। হ্যাঁ, তখন আমার এই শেয়ারটা ট্রান্সফার করার জন্য আপনাকে কোর্টে যেতে হবে, আর ইন্তেকাল করলে আমার যারা ওয়ারিশ আছে তাদের কাছে আপনাকে যেতে হবে। আমি তখন চাকরি করতাম একটা চেম্বারে, তো তখন বাংলাদেশ ব্যাংক মাত্র নারী উদ্যোক্তাদের জন্য রিফিন্যান্স স্কিম চালু করলো। ঠিক আছে, যে নারী উদ্যোক্তাদের বিশেষ একটা ঋণ প্রদান করা হবে, যেটার 5% বাংলাদেশ ব্যাংক দিবে, ওই রিফিন্যান্সিং স্কিম থেকে দিবে, আর 5% হচ্ছে ব্যাংক দিবে। এই ঋণটা ডিসবার্স করার জন্য নারী উদ্যোক্তা খোঁজা শুরু হলো। তখন আমি ছিলাম নারী উদ্যোক্তা খোঁজার দলে। এইটা ধরেন আপনার 2011-12 দিকে হবে। কোটি কোটি টাকা ব্যবসা আছে তার, নারী উদ্যোক্তার, কিন্তু তার ট্রেড লাইসেন্স নাই। ফ্যাক্ট, যার ফলে ওই লোনের জন্য এলিজিবল হচ্ছে না। ডেফিনেটলি হচ্ছে না। যে পরিমাণ লোন ডিসবার্স হওয়ার কথা ছিল সেই পরিমাণ লোন ডিসবার্স করতে পারলো না। একটা অবৈধ কাজের সাথে আপনি যদি জড়িত থাকেন তাহলে এটা অন্যায়, অন্যায় এবং অন্যায়। শুনলে আশ্চর্য হবেন যে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের গেজেট অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের কোনো গেজেটেই আপনার হচ্ছে ই কমার্স বিজনেস ক্যাটাগরি নাই। ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে আবার দেখা যায় যে তারা একটা ভুল করে, তারা ডিটটা দিয়ে ট্রেড লাইসেন্স না করে যে কোনো একজনের নামে করে। কারণ ওই যে বললাম বন্ডিং, বলে যে ঠিক আছে পলয় ভাই তো আমাদের সব কাজ করবে, ভাই তো সব সময় থাকবে, ভাইয়ের নামেই ট্রেড লাইসেন্স কর, এটা কিন্তু করা উচিত। যেমন আমরা এখন পর্যন্ত সায়েন্স হেল্পলাইন কিন্তু উইদাউট এনি কস্ট, উইদাউট এনি ফি কিন্তু কনসালটেন্সি দেয়। আর আমাদের কাছে আসলে কোনো কনসালটেন্সি ফি দিতে হবে না। আপনি যদি আমাদের সার্ভিস নেন তাহলে আপনি আমাকে সার্ভিস চার্জ দিবেন। ফলে কি হয়, ফলে সরকার আসলে বুঝতে পারে না। এই যে আপনি ঘোষণা দিলেন, একটা ইটিন খোলা মানে হচ্ছে আপনি সরকারকে ঘোষণা দিলেন যে আমার একটা আয়ের উৎস তৈরি হয়েছে, তাহলে সরকারকে আপনি বলতেছেন আমার আয়ের উৎস তৈরি হয়েছে, সেই আয়ের হিসাব দিবেন না আপনি সরকারের কাছে। আসসালামু আলাইকুম, আমি প্রলয় হাসান। আজকে নতুন আরেকটা পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমাদের অতিথি হচ্ছেন আমিনুল ইসলাম ভাই। তো বাংলাদেশে যেসব এসএমই এবং ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন তারা তাদের ট্রেড লাইসেন্স বা পার্টনারশিপ ডিলে অনেক সময় অনেক রকম চ্যালেঞ্জ ফেস করেন, তাদের কনসালটেন্সি দরকার হয় এবং তার আইনগত কিছু জটিলতা, কাগজপত্র কিছু রেডি করা, এই জাতীয় কিছু সেবা তাদের দরকার হয়। তো সেই ক্ষেত্রে সেই সেবাগুলো দিতে আমিনুল ইসলাম ভাই বিগত 10 বছরেরও বেশি সময় ধরে তাদেরকে এই ধরনের সেবাগুলো দিয়ে যাচ্ছেন। ট্যাক্স রিটার্ন করা, তারপরে ট্যাক্স সাবমিট করা এবং আইনগত বা কাগজপত্র রিলেটেড যেসব জটিলতা রয়েছে আমিনুল ভাই সেই জায়গা থেকে এসে সার্ভিস দিয়ে থাকেন। তো আজকে আমাদের পডকাস্টে তাকে আনার মূল কারণ হচ্ছে যে তার কাছ থেকে আমরা জানবো যে এই ধরনের কাগজপত্র সংক্রান্ত জটিলতা কেন অ্যারাইজ করে, কিভাবে অ্যারাইজ করে এবং কিভাবে এ থেকে উত্তরণ পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম আমিনুল ভাই, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনার শার্টের রংটা খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো ভাইয়া, প্রথমেই আপনার পরিচয়টা যদি আমার অডিয়েন্সকে একটু দিতেন। আপনি তো অনেক পরিচিত একটা মুখ আমাদের কমিউনিটির, তো আমার অডিয়েন্সের কাছে হয়তো আপনার মুখটা নতুন, তো তাদের জন্য আপনার পরিচয়। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম। আমাদের একটা কনসালটেন্সি ফার্ম আছে যেটার নাম হচ্ছে শাহিন হেল্পলাইন। তো শাহিন হেল্পলাইন মূলত হচ্ছে যারা নতুন উদ্যোক্তা, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে, তাদের যে লিগেল ডকুমেন্টেশন সাপোর্ট দরকার হয় সেই সাপোর্টগুলো আমরা সরাসরি প্রদান করে থাকি। কারণ আমাদের দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা কিন্তু জানে না আসলে কোথা থেকে আমার ট্রেড লাইসেন্স করতে হবে, কোথায় গেলে আমি টিন করতে পারবো, কোথায় গেলে ভ্যাট করতে পারবো, কিভাবে একটা লিমিটেড কোম্পানি করতে হয়, এগুলো তিনি জানে না। ফলে তারা বিভিন্ন ধরনের বিপদে পড়ে, জটিলতায় পড়ে যায়। তো আমরা ওই বিষয়গুলো মাথায় রেখে এটা আসলে অন ডিমান্ড, আমরা যখন বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে গেলাম তখন দেখলাম যে তারা আসলে চায় যে এই ধরনের একটা কনসালটেন্সি ফার্ম থাকলে ভালো হতো। তো সেখান থেকে আমরা আসলে এই আমাদের কনসালটেন্সি ফার্মের যাত্রাটা শুরু। থ্যাঙ্কস আমিনুল ভাই, আপনার সাথেও আমার দীর্ঘ বছরের সম্পর্ক এবং আপনিও আমাকে অনেকভাবে, অনেক রকম ভাবে, অনেকবার লিগ্যাল হেল্প করেছেন, লিগ্যাল অ্যাডভাইস দিয়ে হেল্প করেছেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই। মাই প্লেজার।
তো এখন আমার প্রথমেই জানার উদ্দেশ্যটা হচ্ছে আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা, এইসব লিগেল ডকুমেন্টস গুলো থাকার কেন দরকার? না থাকলে কি ধরনের পানিশমেন্ট হবে, যেটা হয়তো অনেকেই জানে না আমাদের অডিয়েন্স। তো এবং আমাদের মানে জানার মানে জানে না বা অনেকে জানতেও চায় না, কিন্তু পরবর্তীতে যখন বিপদে পড়ে তখন গিয়ে আসে। তো আমরা চাচ্ছি বিপদে পড়ার আগেই তাদেরকে হেল্প করার জন্য। তো আমরা যদি একটা একটা করে শুরু করি, আপনি যদি এক একটা করে লিগেল ডকুমেন্ট ধরে আগান, যে ডিডস, তারপর ইটিন, ট্রেড লাইসেন্স, এগুলো করে যে এটা করলে এই সুবিধা, না করলে এই পানিশমেন্ট, এটা করলে এই সুবিধা, না করলে এই পানিশমেন্ট। এবং আপনি তো অনেক বছর ধরে, প্রায় 1 দশকের বেশি সময় ধরে এই কনসালটেন্সি সেবা দিয়ে যাচ্ছেন। তো আপনার ঝুলিতে অনেক গল্প রয়েছে, অনেক কেস স্টাডি রয়েছে, যেসব ক্লায়েন্টকে আপনি সার্ভ করেছেন যে তারা বিপদে পড়ে আপনার কাছে এসছে, পরে আপনি তাদেরকে সলিউশন দিয়ে দিয়েছেন। এরকম কয়েকটা গল্প আপনার মুখ থেকে শুনবেন। আমি প্রথমে আসলে কি ধরনের বিপদে পড়তে পারে আমি সেটা বলি। যেমন ধরেন, আমাদের দেশের নতুন উদ্যোক্তাদের মধ্যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে, তারা সব কিছুর জন্য ফান্ড রাখে, টাকা রাখে, কিন্তু লিগেল ডকুমেন্টেশনের জন্য কোনো টাকা রাখে না, কোনো বাজেট রাখে না। তারা মনে করে যে ট্রেড লাইসেন্স এটা না করলে কি হবে। না করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ট্রেড লাইসেন্স যতক্ষণ পর্যন্ত করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি একটি অবৈধ কাজের সাথে জড়িত থাকবেন। আর আপনি যতক্ষণ অবৈধ একটা কাজের সাথে জড়িত থাকবেন, তার মানে আপনি দেশের একটা আইন ভঙ্গ করলেন। তাহলে এর জন্য আপনি ডেফিনেটলি পানিশমেন্ট পেতে হবে। এটা কি ফৌজদারি অপরাধ? না, ফৌজদারি অপরাধ না, বাট ট্রেড লাইসেন্সের যে আইনটা আছে সেই আইন বলে সিটি কর্পোরেশনের আপনাকে নোটিশ দিতে পারে। তাদের আলাদা ট্রাইব্যুনাল আছে, তারা চাইলে আপনার নামে নোটিশ দিয়ে তাদের ট্রাইব্যুনালে ডাকতে পারে, এবং তারা তারপরে তাদের যে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা আপনার বিরুদ্ধে নেবে। এবং আপনাকে যদি নোটিশ পাঠায়, আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা, আমি তো একটা ট্রেড লাইসেন্স করে রেখেছি, 5 বছর 10 বছর হয়ে গেছে, আমাকে তো আর খুঁজে পাবে না। বাট খুঁজে পায়, কারণ তাদের এখন ট্রেড লাইসেন্স হয়ে গেছে, ডাটাবেজ হয়ে গেছে। যখন আপনাকে নোটিশটা পাঠাবে, তখন কিন্তু আপনি ট্রাইব্যুনালে গিয়ে তখন কিন্তু আপনার এই 10 বছরের ট্রেড লাইসেন্স আপনাকে হালনাগাদ করে তারপরে ওখানে দাঁড়াতে হবে। মানে একদম 10 বছর কাফারা। হ্যাঁ, একদম ঠিক আছে। সো অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। এবং ট্রেড লাইসেন্সের যে জরিমানার হার সিটি কর্পোরেশনে, সেটা শুনলেও আপনি অবাক হবেন। একটা ট্রেড লাইসেন্স বছরে 120% জরিমানা হয়। তার মানে একটা ট্রেড লাইসেন্সের যদি 10 টাকা হয় আপনার হলো ফি, তাহলে আপনাকে 12 টাকা জরিমানা দিতে হবে। এটা একটা মানে নতুন উদ্যোক্তার জন্য কিন্তু এই টাকাটা অনেক 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 টাকা। 100 টাকা হলে 120 100% অনেক হতো, তার মানে একদম পুরো সমপরিমাণ। হ্যাঁ, আচ্ছা। তো হ্যাঁ। এখন ভাই বলেন। আমি আরেকটা এক্সাম্পল দিই, এটা গেল ট্রেড লাইসেন্সের কথা। তো আমি ট্রেড লাইসেন্সের আরও চ্যালেঞ্জগুলো একটু পরে বলি। আবার আমাদের দেশে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে পার্টনারশিপ ডিড। তো আমাদের দেশে কিন্তু পার্টনারশিপ ব্যবসা খুব মানে দ্রুত তৈরি হয়। ধরেন আমি মাঠের মধ্যে বসে আছি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে ওকে চলো একটা বিজনেস করে, হ্যাঁ, মানে ওই মাঠের মধ্যেই পার্টনারশিপ বিজনেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো তারা হয়তো টাকা পয়সা করে নিয়ে ব্যবসা শুরু করে দিল। তাদের যে একটা আইন মেনে যে একটা ডিড করতে হবে, সেটা তারা করে না। আমি আজকের একটা ঘটনা আপনাকে বলি। আজকে আমি এক জায়গায় ট্রেনিং করাচ্ছিলাম, তো একজন খুবই দুঃখ ভরা মন নিয়ে বলল যে আমি তো একজনের কাছ থেকে বিনিয়োগ নিয়েছিলাম পার্টনার হিসাবে, উনি কিছুদিন পরে আমার ব্যবসাটাকে যখন দেখলো যে ভালো চলতেছে, তখন বলল যে তোমাকে আর দরকার নাই, তুমি যাও, টাকা বের করে দিল। তো আমি বললাম যে তাহলে আপনি কত টাকার স্ট্যাম্পের উপরে, নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে পার্টনারশিপ ডিডটা করেছিলেন? বলে 100 টাকার। না, 300 টাকাও না, এটা অবশ্যই হতে হবে। নিয়ম হচ্ছে আপনার যদি পার্টনারশিপের মূলধন 1 লক্ষ টাকার কম হয়, তাহলে 2000 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে করতে হবে। নতুন যেটা করেছে, না আগে ছিল 2000 টাকা। ডিড কখনোই 300 টাকা ছিল না। 300 টাকা আপনি চুক্তি করতে পারেন। আর যদি 1 লক্ষ টাকার উপরে মূলধন হয়, তাহলে এটা অবশ্যই 4000 টাকার স্ট্যাম্পের উপরে করতে হবে। তাহলে আপনি যদি 100, 300, 500 বা 1000 টাকা স্ট্যাম্পের উপরে ডিড করেন, আর আপনি মনে করেন যে আমার পার্টনারশিপটা সেভ হয়ে যাবে, তাহলে তো এটা কখনোই আপনি এর প্রতিকার পাবেন না। আচ্ছা, তার মানে হচ্ছে আমি তো আইন মানলাম না। না, মানলেন না। আইন যেরকম ছিল, তার মানে ওই আইনটাকে আমি এনফোর্স করতে পারবো না। না, ডেফিনেটলি না। যদি আমি আইন মেনে 2000 টাকার স্ট্যাম্পে বা যেই টাকার স্ট্যাম্প ছিল করতে পারতাম, আমি আদালতে তার নামে মামলা করতে। অবশ্যই। হ্যাঁ, এবং এটা করলে তখন দেখা যেত আইন আমার পক্ষে থাকে। জি।
যেহেতু আমি আইন মানি নাই, সেহেতু আইন আমাকে এক্ষেত্রে হেল্প করতে পারবে না, চাইলেও পারবে না। যেহেতু ওই কোম্পানি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, এখন অন্য জায়গায় থাকি। ডেফিনেটলি তাই হচ্ছে, তার বিরুদ্ধে আর কিছু করার নাই। এবং আরেকটা এক্সাম্পল দেই আপনাকে, ধরেন আমাদের দেশের নতুন উদ্যোক্তা, বিশেষ করে যারা ধরেন একটু মানে স্টার্ট আপ বিজনেস বা এই ধরনের বিজনেসের সাথে জড়িত, তারা বেশিরভাগই ব্যবসাটা শুরু করে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি দিয়ে, কিন্তু হয়তো বা সে প্রোপাইটারশিপ হিসাবে বিজনেস করেও সে বিজনেসটা চলমান রাখতে পারে, কিন্তু না, সে প্রাইভেট লিমিটেড কোম্পানি দিয়ে শুরু করবে, কারণ তার ওই ডেজিগনেশনের প্রতি তার একটা মোহ আছে, যে আমি হয়তো এই কোম্পানির চেয়ারম্যান, আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, এইটা সে ব্যবহার করতে চায়। আইন অনুযায়ী আপনার একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 2 জন হলেই আপনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে সবসময় এই 2 জন নিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি খোলাটাকে নিরুৎসাহিত করি। কেন? ধরেন আপনি 2 জন, আমি আর আপনি মিলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করলাম, কোনো কারণে আমি যদি বিদেশ চলে যাই, আমি যদি ইন্তেকাল করি, অথবা আপনার সাথে আমার বনিবনা হলো না, তাহলে আমাদের যে বোর্ড মিটিংগুলো হবে, সেটার যে কোরাম ছিল সেটা তো পূরণ হবে না। হ্যাঁ, তখন আমার এই শেয়ারটা ট্রান্সফার করার জন্য আপনাকে কোর্টে যেতে হবে, আর ইন্তেকাল করলে আমার যারা ওয়ারিশ আছে তাদের কাছে আপনাকে যেতে হবে। সো এই জন্য আমি সবসময় বলি যে অ্যাট লিস্ট আপনারা 3 জন মিলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করবে, যাতে একজন অ্যাবসেন্ট হলেও আপনি 2 জন মিলে একটা বোর্ড মিটিং করে কোরাম পূরণ করে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। অনেকেই করে না। হ্যাঁ, তারা আবার কি করে জানেন, তাদেরকে যখন প্রোপ্রাইটারশিপ হলো কথা বলা হয়, তখন তারা বলে না না ভাইয়া, ঠিক আছে, আমার পরিবারের, আমার আব্বা আম্মা অথবা ওয়াইফকে নিয়ে আমরা করে দেন, মানে কোনো গোদা মিলিয়ে করে ফেললো, ঠিক আছে, কিন্তু তার কিন্তু এটা প্রয়োজন নাই। কারণ ওই যে বললাম, তার মোহ আছে, তাকে মনে করে আমি একটা লিমিটেড কোম্পানির ওনার, আমি এই কোম্পানির চেয়ারম্যান, আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে দরকার আছে, বাট সব ব্যবসার ক্ষেত্রে কিন্তু দরকার নাই। বাট আপনি অ্যাজ এ মানে বিজনেস হিসেবে সব বিজনেসের স্ট্যাটাস কিন্তু সেম। আপনি একটা প্রোপ্রাইটারশিপ বিজনেস দিয়েও কোটি কোটি টাকার ব্যবসা করতে পারবেন ডেফিনেটলি। মানে এইটাতে কোথাও বলা নাই যে প্রোপ্রাইটারশিপ বিজনেস হলে আপনি এই 5টা বিজনেস করতে পারবেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে এই 5টা বিজনেস, এর মধ্যে কোথাও বলা নাই, সবাই সব বিজনেস করতে পারবে, ঠিক আছে। সো আপনি শুধু শুধু প্রয়োজন না হলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি কেন খুলবেন? আচ্ছা তাহলে ভাইয়া দেখুন, তার মানে হচ্ছে এটা, এই যে আমরা যে অজ্ঞানতা বলবো, তোমাদের জ্ঞানের অভাব, আমার মনে হয় এটা শুধু জ্ঞানের অভাব না, এটা উদাসীনতা, সেটাও বলা যেতে পারে। আইনের প্রতি মানুষের একটা অবজ্ঞা বা কেয়ার না, লাগবে না। আমি গ্যারান্টি দিব বাংলাদেশে হাজার হাজার হইতে পারে, লাখ লাখ হইতে পারে যারা সাকসেসফুলি দীর্ঘ সময় ধরে ব্যবসা করছে, কোনো ট্রেড লাইসেন্স নেই। হ্যাঁ, এরকম অনেক আছে। এবং এই কারণে আমি আপনাকে একটা হলো ঘটনা বলি। আমি তখন চাকরি করতাম একটা চেম্বারে। তো তখন বাংলাদেশ ব্যাংক মাত্র নারী উদ্যোক্তাদের জন্য রিফিন্যান্স স্কিম চালু করলো, ঠিক আছে, যে নারী উদ্যোক্তাদের বিশেষ একটা ঋণ প্রদান করা হবে, যেটার 5% বাংলাদেশ ব্যাংক দিবে, ওই রিফিন্যান্সিং স্কিম থেকে দিবে, আর 5% হচ্ছে ব্যাংক দিবে। এই ঋণটা ডিসবার্স করার জন্য নারী উদ্যোক্তা খোঁজা শুরু হলো। তখন আমি ছিলাম নারী উদ্যোক্তা খোঁজার দলে। এইটা ধরেন আপনার 2011-12 দিকে হবে। খুঁজতেছি, কোটি কোটি টাকা ব্যবসা আছে তার, নারী উদ্যোক্তার, কিন্তু তার ট্রেড লাইসেন্স নাই। ফ্যাক্ট, যার ফলে ওই লোনের জন্য এলিজিবল ডেফিনেটলি হচ্ছে না, ঠিক আছে। যে কারণে এই যে পরিমাণ লোন ডিসবার্স হওয়ার কথা ছিল, সেই পরিমাণ লোন ডিসবার্স করতে পারলো না, ঠিক আছে। সো এই জন্য এমন যদি হয়, ওকে আমি যদি রাতারাতি একটা ট্রেড লাইসেন্স করতে, ট্রেড করতে তো 1 মাসও লাগে না, মানে না 1 মাস কেন, এটা 2-3 দিনের ব্যাপার সর্বোচ্চ। হ্যাঁ, ওইটা করে লোনের জন্য অ্যাপ্লাই করা যায় না। না, এখানে আপনি ব্যাংকগুলোর কিছু হলো সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। যেমন সবচাইতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার ব্যবসার বয়স মিনিমাম 2 থেকে 3 বছর হইতে হবে। ট্রেড লাইসেন্স, কারণ আপনি ব্যবসার বয়স না এক্স্যাক্টলি ট্রেড লাইসেন্স হবে, তার মানে একটা ব্যবসার জন্ম হয় কিন্তু ট্রেড লাইসেন্সের মধ্যে দিয়ে। আপনার কথা ঠিক আছে, আমার কথা ঠিক আছে। হ্যাঁ, মানে আপনি যতক্ষণ ট্রেড লাইসেন্স করছেন না, ততক্ষণ কিন্তু আপনি ব্যবসা জন্মগ্রহণ করতেছেন, ঠিক আছে, অবৈধ সন্তান, ঠিক আছে। সো এই জন্য আপনাকে ট্রেড লাইসেন্স করেই ব্যবসাটা শুরু করা উচিত। মানে সরকারের দৃষ্টিতে এটা হালাল ব্যবসা হইল।
Definitely. তার মানে মিনিমাম 1 বছর হইলে সে লোনের জন্য এলিজিবল। 2 বছর মিনিমাম, আমরা বেশিরভাগ তফসিলি ব্যাংকে দেখি 2 বছর মিনিমাম। রাতারাতি করে তাহলে তো 2 বছর হতো। আপনি করতে পারবেন না তো, করলে আজকে করলে 1 বছর পাবেন বড় জোর। রাইট। ব্যাকডেট করা তো না না, ট্রেড লাইসেন্স কখনোই ব্যাকডেট করা যায় না। হ্যাঁ এটা কাইটা দিয়ে বাবু যে প্রলয় ভাই খালি কোন সরকার না, না। তো এই লোকটা খালি 2 নাম্বার, এই লোক 2 নাম্বার। না, ব্যাকডেট আসলে করা যায় না, এটা ইম্পসিবল ব্যাপার। রাইট। তাহলে তার মানে হচ্ছে এই যে লোনগুলো যে ডিসবার্স হয় না, আমরা যে প্রায় পত্রিকায় প্রতিবেদন দেখি, তার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস হচ্ছে এইটা যে তারা এলিজিবলই না। এবং এমন না ট্রেড লাইসেন্স করতে তো অনিহা কেন, অনেক টাকা পয়সা লাগে। অনেক টাকা পয়সা লাগে না, আপনি যেটা বলেছেন সেটাই হলো মূল ফ্যাক্ট, যে তার আসলে ভিতর থেকে ওটা মানে যে চাহিদা, যে আমার এই যে বৈধভাবে বিজনেস করা, গুরুত্ব দেওয়া, সেটা তার তৈরি হয় না। ঠিক আছে, তারা মনে করে আচ্ছা আমি একটা ক্লোদিং বিজনেস করতেছি, আমি একটা বিউটি পার্লার চালাচ্ছি, অথবা আপনি একটা ট্রেডিং বিজনেস করতে চলতেছে, তো চলুক না, ঠিক আছে। কিন্তু আপনি যদি একটা ট্রেড লাইসেন্স নিয়ে ওই ব্যবসাটা করেন, তার যে ভ্যালুটা বেড়ে যায় এটা তারা বোঝে না, তার যে বৈধতাটা বেড়ে যায় সেটা তারা বোঝে না। কারণ আপনাকে শুরুতেই বলেছি, একটা অবৈধ কাজের সাথে আপনি যদি জড়িত থাকেন তাহলে এটা অন্যায়, অন্যায় এবং অন্যায়। এবং এটাকে তো পানিশমেন্ট ছাড়া আচ্ছা কি ধরনের পানিশমেন্ট হইতে পারে? একটা হচ্ছে যে লোনের জন্য এলিজিবল না, বুঝলাম। হ্যাঁ, এটা সিটি কর্পোরেশন চাইলে আপনাকে নোটিশ দিয়ে তাকে ট্রাইব্যুনাল দিতে পারে, তার আপনাকে জরিমানা করে দিতে পারে। কেমন জরিমানা হতে পারে? এটা ডিপেন্ড করে কেস টু কেস। আচ্ছা, মিনিমাম কত হতে পারে? এইটাও কেস টু কেস ডিপেন্ড করে, এটা ওইভাবে বলা যাবে না। আচ্ছা, শুধু কি জরিমানা হয় না জেল হয়? না, জেল হয় না, শুধু জরিমানা? হ্যাঁ জরিমানা হয়। বাট আপনি যদি এরকম হয় যে অনেক বড় বেশি হয়ে যায়, তবে আমরা এখন পর্যন্ত জেল হওয়ার কোনো কেস দেখি নাই, বাট জরিমানার কেস আমরা দেখেছি, তাকে ডাকা হয়েছে জরিমানা। বাট সে যদি তখন ট্রেড লাইসেন্স হালনাগাদ করে নিয়ে যায় হচ্ছে আপনার ট্রাইব্যুনালে জমা দেয়, কথাবার্তা বলে, বাট সেক্ষেত্রে আবার হয়তো দেখা যায় যে তখন ওইটা সলভ হয়ে যায়। মীমাংসা, ডেফিনেটলি মীমাংসা। এবং সে যদি এটা না করে এবং জরিমানার হার বাড়তে থাকে, এবং তারপরে এক সময় গিয়ে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়। না, অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত যায় না দিনের, আমি দেখি নাই এখন পর্যন্ত। তার মানে ধরেন কেউ যদি জরিমানা দিল না, জরিমানা বাড়তেছে, বাড়তেই থাকবে। হ্যাঁ থাকবে, সে দিল না, তাকে হলো ওই ট্রাইব্যুনালে গিয়ে হাজিরা দিতে হবে, তার নামে হচ্ছে ওয়ারেন্ট জারি হবে। হ্যাঁ না, অ্যারেস্ট ওয়ারেন্ট, ওয়ারেন্ট মিনস হলো যে তাকে নোটিশ দিবে যাতে আপনি দ্রুত জারি হন। 2-3টা নোটিশ দেওয়ার পর যদি সে না যায়, সেক্ষেত্রে সে কোর্ট ডিসিশন নেবে যে কি করা যায়, তাকে হাজির করার জন্য। হ্যাঁ হ্যাঁ সেইটাই। আমি অস্ট্রেলিয়াতে দেখেছিলাম এরকম 3টা নোটিশ দেওয়ার পর কোর্টে হাজির হওয়ার জন্য, ওটা না হলে তখন অ্যারেস্ট ওয়ারেন্ট এবং বাসায় এসে তখন। এবং আমি আরেকটা অন্য দৃষ্টি থেকে আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এটা তো আমরা ধরেন এন্টারপ্রেনার্সের কথা বললাম, সো এইটা যে শুধুমাত্র এন্টারপ্রেনার্সের দোষ ট্রেড লাইসেন্স না করার জন্য অনীহা দেখায়, এর পাশাপাশি কিন্তু আমাদের যে বিজনেসের যে ইকোসিস্টেম আছে ট্রেড লাইসেন্স করার জন্য, এইখানেও কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জের কারণে কিন্তু একজন উদ্যোক্তা মানে অনেক সময় উৎসাহ থাকলেও এটা আস্তে আস্তে নিরুৎসাহিত করে। যেমন ধরেন আপনি ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন অথবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যদি ট্রেড লাইসেন্স করতে যান, তাহলে আপনাকে ডেফিনেটলি একটা কমার্শিয়াল স্পেস লাগবে। হ্যাঁ, তো কমার্শিয়াল স্পেস নিয়ে আপনি চিন্তা করেন একজন নতুন উদ্যোক্তাকে সে কত টাকা ইনভেস্ট করে তার ব্যবসাটা শুরু করতে হবে, এটা কি সম্ভব? তাহলে আপনি যখন আমি চাচ্ছি আমাকে একটা ট্রেড লাইসেন্স দেন, আপনি দিচ্ছেন না, বলে তুমি কমার্শিয়াল অ্যাড্রেস নিয়ে আসো, তাহলে আমি তখন স্বাভাবিকভাবে এটা করতে চাইবো না। আমার তো উপায় নাই, আমি কিভাবে কমার্শিয়াল স্পেসে একটা অফিস ভাড়া নেব? আমার মূলধনী হয়তো 50,000 টাকা, আমাকে এখানে অ্যাডভান্স দিতে হবে হলো 2 লাখ টাকা, তো ব্যবসা করবো কি করে? না, এখন এইটা যেটা আমরা দেখি অল্টারনেটিভ যেগুলো আছে, ধরেন এখন ঢাকা শহরে অনেক কোওয়ার্কিং স্পেস হয়েছে, সো তারা সেখানে মেম্বার হয়ে, সেটা যদি অ্যাড্রেস কমার্শিয়াল হয় তাহলে সেটার মাধ্যমে তারা ট্রেড লাইসেন্স করতে পারে। অনেকে 2-3 জন মিলে হচ্ছে একটা অফিস নিয়ে সেটা দিয়ে ট্রেড লাইসেন্স করতে পারে, এইভাবে ট্রেড লাইসেন্স করছে অল্টারনেটিভ। আচ্ছা, কিন্তু অনেকে আবার মানে কমার্শিয়াল অ্যাড্রেস দেখায় এক ঠিকানা, কিন্তু আসলে ওটা সত্যিকার ঠিকানা না। হ্যাঁ, এরকম আমরা দেখি 2-1টা কেস, বাট সেক্ষেত্রে আপনি পরবর্তীতে গিয়ে বিপদে পড়ে যাবেন যদি যে সরজমিনে তদন্তে আসে। ডেফিনেটলি, এবং আপনি তদন্তে ধরেন কেউ আসবে, যেমন ধরেন আপনি যদি ট্রেড লাইসেন্সের কথা বলেন, ট্রেড লাইসেন্স আসতে পারে। আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যান, সেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় হচ্ছে ব্যাংকের অফিসার আপনার ভিজিট করতে পারে। আপনি যদি ভ্যাট অফিসে যান, ভ্যাট সার্টিফিকেট করেন, অর্থাৎ যেটাকে বলা হয় বিন সার্টিফিকেট, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার করেন, সেক্ষেত্রে তারা আপনার অফিস ভিজিট করতে পারে। আপনি যদি বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে যান, তারা অফিস ভিজিট করতে পারে। তো যারাই ভিজিট করতে আসুক না কেন, এসে দেখবে যে আপনার অফিস নাই, কোনো সার্ভিস আপনি পাবেন না।
সো এই জায়গাতে আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো গভর্নমেন্টের কিন্তু একটা ইনিশিয়েটিভ নেওয়ার সুযোগ আছে। যেমন আমি আপনাকে আরেকটা চ্যালেঞ্জিং কথা বলি, এটা খুবই কমন। দেখবেন যে বাংলাদেশে কিন্তু এখন ই কমার্স সেক্টরটা মোটামুটি দাঁড়িয়েছে, ছোট্ট হোক বড় হোক দাঁড়িয়েছে। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন যে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের গেজেট অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের কোনো গেজেটেই আপনার হচ্ছে ই কমার্স বিজনেস ক্যাটাগরি নাই। বিশেষ করে জি, প্রোপাইটারশিপ এবং পার্টনারশিপ বিজনেসের জন্য তারা কোনোভাবেই ই কমার্স লিখতে পারে না। তাহলে আইটি সার্ভিস দিয়ে আপনি হচ্ছে ব্যবসার লাইসেন্স করবেন, ব্যবসার ধরন করতে হবে আইটি সার্ভিস। করে নাই, অ্যাড করে নাই, আমরা হয়তো ব্যর্থ হয়েছি সরকারকে চাপ দিতে, অথবা সরকার এটাকে হচ্ছে গুরুত্ব দেয় নাই, ঠিক আছে, এটাও হতে পারে। সো আপনি ই কমার্স ব্যবসায় আছে, আইটি সার্ভিস দিয়ে আপনি শুধুমাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে সেখানে আপনার যদি মেমোরান্ডামের মধ্যে ই কমার্স লেখা থাকে তাহলে আপনি ট্রেড লাইসেন্সে ই কমার্স লিখতে পারবেন। সো এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। আমি ই কমার্সের জন্য কি প্রাইভেট লিমিটেড কোম্পানি করব? সেইটাই তো, তাহলে আপনি আরো বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, এবং আরেকটা চ্যালেঞ্জ দেখেন, সেটা বলি যে আমাদের বাংলাদেশে ট্রেড লাইসেন্স অথরিটি হচ্ছে 3টা অথরিটি, মানে স্থানীয় সরকারের 3টা অফিস থেকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ। কিন্তু এই 3টা অফিসের আইন কিন্তু 3টা, মানে 3টা আইন দ্বারা 3টা অফিস পরিচালিত হয়, ভিন্ন ভিন্ন আইন, এবং 3টা আইনের তফসিলও ভিন্ন ভিন্ন। অর্থাৎ আপনি ধরেন ঢাকাতে বসে যদি আইটি সার্ভিসের বিজনেস করেন তাহলে এক ধরনের ফি দিবেন, আপনি যদি পৌরসভার আন্ডারে করেন এক ধরনের ফি দিবেন, ইউনিয়ন পরিষদে করলে এক ধরনের ফি দিবেন। এই যে বৈষম্য, এইটা কিন্তু আসলে আমি মনে করি যে বিজনেস করার ক্ষেত্রে অনেক একটা বাধা। সো বৈষম্য মানে কি, কম না বেশি? ডেফিনেটলি বেশি। আপনি ধরেন আমি ঢাকায় ব্যবসা করি, এখানে ট্রেড লাইসেন্সের আইটি সার্ভিসের ফি হচ্ছে 3,000 টাকা, সাথে আরও অন্যান্য ফি দিতে হয়। মানে পৌরসভায় যাবেন সেটার ফি হয়তো 2,000 টাকা, ইউনিয়ন পরিষদে গেলে আপনি 500-600 টাকা দিয়েও করে ফেলতে পারেন। আমার কাছে মনে হয় সেন্স মেক করে আমিনুল ভাই, কারণ যে ঢাকায় সাথে বেশি ইনকাম করে, যে গ্রামের সাথে কম ইনকাম করে, আপনি এটা কিভাবে গ্যারান্টি দিচ্ছেন যে ঢাকায় থাকলে বেশি ইনকাম করা যাবে? অবশ্যই ঠিক, কারণ এখন তো যদি ফ্রিল্যান্সিং করি আমি এটা তাহলে দামে চেয়ে বেশি কামাই। হ্যাঁ, ঢাকায় তো বেশি ইনকাম, বেশি খরচও তো বেশি। খরচও বেশি, সেটা একটা যুক্তি হতে পারে, কিন্তু আপনি 500 আর 3,000 এর মধ্যে ব্যবধানটা কিন্তু অনেক। হ্যাঁ, হইতে পারে। সো আপনি কাছাকাছি একটা রাখেন। আর এই যে 3টা আইনের জায়গায় যদি 3টা তফসিল না থাকে, একটা তফসিল দ্বারা এটা পরিচালিত হয়, তাহলে কিন্তু, অথবা একটা তফসিলই 3টা আইনের সাথে একরকমভাবে ট্যাগ করে দেওয়া হলো, তাহলে কিন্তু আপনার এই ট্রেড লাইসেন্সের বৈষম্যটা অনেক দূর হয়ে যাবে, অনেক কমে যাবে। সো এই বৈষম্য থাকার কারণে কিন্তু ঢাকার থেকে অনেকে ট্রেড লাইসেন্স করতে পারে না, তখন তারা বাধ্য হয়ে, যদি খুব বেশি দরকার হয় যে আমি ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করবো না, তখন সে ডিফারেন্ট একটা লোকেশন খুঁজতে থাকে, যেখানে কম বা যেখানে সে ইজিলি সে অ্যাক্সেস পাবে আর কি। এটা তো শুধু তাদেরও দোষ না, আমাদের মানে আমলাতান্ত্রিক জটিলতা বা আইন আপডেট হয় না। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি আর কি। তো এই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টেরও অনেক কাজ করার আছে, অ্যাসোসিয়েশনগুলোর কাজ করার অনেক হলো সুযোগ আছে। হ্যাঁ, সেটা তো, এটা তো নতুন না, আমার জানার মতে এই প্রবলেম 15 বছর আগের প্রবলেম। না, আপনি 2000 সিটি কর্পোরেশনের যে গেজেটটা পাবলিশড হয়েছে সেটা 2016 সালে, তখন 16 সালে পর্যন্ত আপনি এটা অ্যাড করা নাই। রাইট রাইট, এক্স্যাক্টলি। আমি যখন প্রথম আপনার কাছে ট্রেড লাইসেন্সের জন্য করছিলাম, এটা এরকমই 2015-16 সালে। জি, ওই সময় থেকে এই প্রবলেমটা। জি জি, এখনো এক্সিস্ট করে। আল্লাহ জানে যতক্ষণ না আমরা এটাকে আসলে গুরুত্ব দিব। এটা সরকারের কোনো কর্তব্য কি, সরকারের কোনো কর্তব্য ব্যক্তি যদি আমাদের এই এপিসোডটা দেখে থাকেন তো তাদের কাছে অনুরোধ করতেছি আপনারা আইন সংশোধন করার জন্য উদ্যোগ নেন, কারণ অসংখ্য উদ্যোক্তারা, ছোট ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা হয়রানির সম্মুখীন হচ্ছেন। ডেফিনেটলি একটা আইন একটা করে দিলে কিন্তু তাদের জন্য এটা কোনো সমস্যা হবে না। আইন না, যা গেজেটটা একটু তারা আপডেট করে দিলেই হলো, নতুন একটা গেজেট করে দিলেই হলো, এতে করে সরকারের লাভবান হলো। ডেফিনেটলি। হ্যাঁ, সো এই আইনের কারণে তো সরকারও ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে, কারণ উদ্যোক্তারা নিরুৎসাহিত হচ্ছে ট্রেড লাইসেন্স। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। বিশেষ করে সিটি কর্পোরেশনে কমার্শিয়াল যে এরিয়া, যে বাধ্যবাধকতা আছে, এটার জন্য কিন্তু গেজেটও দরকার নাই, তফসিলও দরকার নাই। এটা শুধুমাত্র মেয়র সাহেব চাইলেই কিন্তু একটা নোটিশ দিয়ে এটাকে সলভ করে দিতে পারে। এটা কিন্তু নোটিশ দিয়েই বন্ধ করা আছে। সো সে যদি আর একটা নতুন করে নোটিশ দেয় তাহলে কিন্তু এটা সলভ হয়ে যাবে। এই ম্যাটারটা কিন্তু আমরা আসলে মানে পলিটিক্যালি এটাকে অনেক, মানে এটাকে কি বলবো, যে ধরে রেখেছে, জিয়ে রাখছে, একদম সহজ কথা।
আশা করি সরকারের টনক নড়বে এবং তারা খুব দ্রুত এই সমস্যাটা সলভ করবে ইনশাআল্লাহ। তো আমিনুল ভাই থ্যাঙ্কস আপনাকে, আপনি চমৎকার কিছু কথা বলেন ট্রেড লাইসেন্স নিয়ে। এগুলো ট্রেড লাইসেন্স, এবার বাকি লিগ্যাল ডকুমেন্টস গুলো দিকে আগে বাকি যেমন পার্টনারশিপের কথা বললাম, পার্টনারশিপের ডিডের ব্যাপারে তারা সতর্ক থাকে না। আবার অনেক সময় দেখা যায় পার্টনারশিপ ডিডের যে হলো স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প একই, মানে যেই পরিমাণ টাকায় করার কথা সেই পরিমাণ টাকায় করলো, ঠিক আছে। ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে আবার দেখা যায় যে তারা একটা ভুল করে, তারা ডিডটা দিয়ে ট্রেড লাইসেন্স না করে যে কোনো একজনের নামে করে। কারণ ওই যে বললাম বন্ডিং, বলে যে ঠিক আছে পলয় ভাই তো আমাদের সব কাজ করবে, ভাই তো সব সময় থাকবে, ভাইয়ের নামেই ট্রেড লাইসেন্স কর, এটা কিন্তু করা উচিত না। ফলে পরবর্তীতে গিয়ে আপনি যখন অন্যান্য সুবিধা বা অন্য কোথাও গিয়ে যদি আপনাকে এটা প্রুফ করতে হয় যে এসে পার্টনারশিপ বিজনেস, তখন কিন্তু আপনি এটা মিস করবে, কারণ তখন ট্রেড লাইসেন্সটা একজনের নামে থাকে, ঠিক আছে। এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রেও আমরা যে চ্যালেঞ্জের কথাটা বললাম, অলরেডি বলেছি যে দুইজন দিয়ে ট্রেড প্রাইভেট লিমিটেড কোম্পানি ওপেন করে ফেলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো একটু চিন্তা করে, আমি বিশেষ করে সবসময় বলি যে দেখেন একটা মানুষ কিন্তু সব বিষয়ে এক্সপার্ট হইতে পারে না। এবং আপনি যখন একটা বাড়ি বানাবেন, আপনি কি একটা বাড়ি বানানোর জন্য এক ধরনের মিস্ত্রি ব্যবহার করেন? ডেফিনেটলি আলাদা আলাদা এক্সপার্ট যারা তারা। কিন্তু বিজনেসের ক্ষেত্রে আমরা দেখি যে যারা ওনার তারাও সব কাজ করতে চায় এবং তারা মনে করে যে আমি সবগুলো করে ফেলতে পারবো। এখানে তারা একটু এক্সপার্টের একটু হলো সহযোগিতা নেওয়া দরকার, বা তাদের সিনিয়র কারো একটু হলো পরামর্শ নেওয়া দরকার। এটা কিন্তু তারা করে না। এটা করলে কিন্তু তাদের জন্য বরঞ্চ সহজ হয়ে যায় কাজগুলো, তার ভুল ভ্রান্তিগুলো কমে যায়, তার পথ চলাটা সহজ হয়। এটা কিন্তু তারা করে না। না না, টাকার জন্য না, আমি মনে করি যে তাদের মানে সবচাইতে মূল সমস্যা হচ্ছে যে এই যে মানে তাদের মধ্যে যে একটা অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেসের অনেক গ্যাপ আছে, ঠিক আছে। এই জায়গাটা যেমন আজকেও আমি যেটা বলছিলাম যে আজকেও আমরা যে ট্রেনিংয়ের একটা আলোচনা হচ্ছিল, হ্যাঁ ট্রেনিং থেকে আসছে, এটা হলো একটা এসএমই ফাউন্ডেশনের একটা ট্রেনিং হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরির আর কি, নিউ বিজনেস ক্রিয়েশন। তো ওইখানেও একজন আমাদের এন্টারপ্রেনার্স বলতেছিল যে আসলে আমরা যে এক্সপার্টের কাছে যাব, অনেক সময় না আমরা তথ্য পাই না যে কোন এক্সপার্টের কাছে যাওয়া উচিত, কার কাছে যাব। আবার অনেক এক্সপার্ট আছে ধরেন আপনার ফি নিচ্ছে ঠিকই, যেমন আমরা এখন পর্যন্ত সায়েন্স হেল্পলাইন কিন্তু উইদাউট এনি কস্ট, উইদাউট এনি ফি কিন্তু কনসালটেন্সি দেয়। আর আমাদের কাছে আসলে কোনো কনসালটেন্সি ফি দিতে হবে না। আপনি যদি আমাদের সার্ভিস নেন তাহলে আপনি আমাকে সার্ভিস চার্জ দিবেন। হ্যাঁ জি, এবং আমরা কিন্তু শুধুমাত্র সরাসরি না, আমরা অনলাইন অফলাইন সব দিকেই আমরা কিন্তু হলো পরামর্শ দিয়ে থাকি। কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তথ্য পাওয়া মানুষের জন্য অধিকার। আমার কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে সেটা আপনার পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, তো এটা আমার জানানো উচিত, এটা আমার নৈতিক দায়িত্ব। থ্যাংক ইউ। এই যে আপনার মাইন্ডসেটটা ইনশাআল্লাহ এটা খুবই অ্যাপ্রিশিয়েট করি আমি ভাই, এবং আপনি যদি নিয়ত করেন যে আমি সাদগার উদ্দেশ্যে দিচ্ছি, আমি সওয়াব পাবেন ইনশাআল্লাহ, বরকত দিবে। এবং আপনারা যারা উদ্যোক্তা রয়েছেন, ক্ষুদ্র উদ্যোক্তা আমাদের পডকাস্টে দেখছেন, শাহিন হেল্পলাইন আপনাদের জন্য রয়েছে, ফ্রি কনসালটেন্সি দিচ্ছে। এবং আমি অনেক বছর ধরে ভাইয়ের কনসালটেন্সি নিচ্ছি, এবং ভাই ফ্রি দিচ্ছে বলে তারা যে আপনাকে সংক্ষেপে দিচ্ছে বা আপনাকে গুরুত্ব দিচ্ছে না বা আপনাকে কিছু বঞ্চিত করছে এমন কিছু না। পেইড তারা ক্লায়েন্টকে যেভাবে কনসালটেন্সি দেয়, আপনি ফ্রিতে নিতে গেলে এক্স্যাক্টলি ওই রকম কনসালটেন্সি পাবেন। সে শুধু যা চার্জ করে যখন আপনি তার কোনো হেল্প সার্ভিস নেন। ফর এক্সাম্পল আপনি পার্টনারশিপ ডিড করলেন, ভাই ডিডের ব্যবস্থা করে দিল, এখান থেকে একটা সার্ভিস চাইলেন। কিন্তু কনসালটেন্সি মানে শুধু যে মুখের যে আপনার অ্যাডভাইস বা তথ্য শেয়ার করা, এটা সম্পূর্ণ ফ্রি। তো আপনারা এই সুযোগটা নেবেন আশা করছি। জি, তো এইভাবে আমরা হলো করি। আর একটা বিষয় যেটা আমাদের আছে, যেটা আমরা চেষ্টা করি, যেটা বললাম তথ্যর বিষয়, আপনি এখনো পর্যন্ত কোনো কনসালটেন্সি ফার্মকে দেখবেন না যে তারা নিজেরা কোনো বই প্রকাশ করেছে বা হলো তাদেরকে ক্লায়েন্টকে জানানোর জন্য তারা কোনো তথ্য একত্রিত করে তারা কোনো প্রকাশনা বের করেছে। কেন করে না? কারণ ক্লায়েন্টকে যদি সব তথ্য দিয়ে দেয় তো ক্লায়েন্ট তো আপনার কাছে আসবে না। কিন্তু আমরা কিন্তু এই পর্যন্ত 3টা বই পাবলিশ করেছি শুধুমাত্র উদ্যোক্তাদের তথ্য জানানোর জন্য। এবং আমার যে 3 নাম্বার বই, যেটার নাম হচ্ছে ট্রেড লাইসেন্সের আদ্যপান্ত, সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম এবং একমাত্র বই যেটা ট্রেড লাইসেন্স নিয়ে লেখা। তার মানে ট্রেড লাইসেন্সের এত গুরুত্ব, কিন্তু এর আগে ট্রেড লাইসেন্স নিয়ে কেউ কোনো বই লেখে নাই, কোনো তথ্য নাই, কোনো ডাটাবেস নাই। সো আমরা এই বইয়ের মধ্যে 100টা প্রশ্নের উত্তর দিয়েছি। তাহলে ট্রেড লাইসেন্সটা কত গুরুত্বপূর্ণ হলে 100টা প্রশ্ন হতে পারে আপনি চিন্তা করে দেখেন। এবং আমরা তো মনে 100% কভার করেন, তাও আরো প্রশ্ন আসে, ডেলি নতুন ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, এই বইটি রকমারিতে পাওয়া যায়, রকমারিতে পাওয়া যায়। তাহলে আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিব, যারা আগ্রহী, যাদের দরকার তারা অর্ডার দিয়ে কিনে করতে পারে। জি, সো চমৎকার ভাইয়া। এবং
আপনি তাহলে দেখেন, তাহলে তো অনেক কাজ করছেন ভাই। আপনি বই লিখছেন, জি আপনি ফ্রি কনসালটেন্সি দিচ্ছেন, জি। তারপরেও যদি এখন পাবলিক অ্যাওয়ারনেস না বিল হয়। শুধু এটা না পুরো ভাই, আমরা আরো চেষ্টা করতেছি। আমরা মানে চেষ্টা কোথাও ত্রুটি রাখি না। আমাদের একটা ভিডিও কোর্স আছে যেটার 3টা মডিউলের উপরে তৈরি করা, যেটা প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির উপরে। এটা 300+ মিনিটের উপরে এই ভিডিও কোর্সটা। আচ্ছা, এটা কোথায় পাওয়া যাবে? এটা আমাদের হলো ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, সেখানে গেলে আপনি কিনতে। ফ্রি না পেইড? না, এইটা পেইড। আচ্ছা, কত টাকা? এইটা হচ্ছে আপনার এখন 3000 টাকা করে আমরা দিচ্ছি, যেহেতু 3টা মডিউল, 3টা মডিউলের জন্য 1000 টাকা। Fair enough, fair enough. এটাও তো very affordable হ্যাঁ। price এর উপর। কারণ আপনি জানেন যে একটা ভিডিও কোর্স মেক করতে অনেক কষ্ট হয়। Expensive, অনেক expensive। এখন আপনার ট্রেড লাইসেন্স হলো ভাইয়া, জি। পার্টনারশিপ ডিড হলো, আর ইটিন সার্টিফিকেটের 18 সার্টিফিকেট। দেখেন, আপনি যখন একটা ট্রেড লাইসেন্স করে ফেলবেন, তারপরে আপনি ব্যাংকে যাবেন স্বাভাবিকভাবে। তো ব্যাংকে গেলে কি হয়, তখন ব্যাংক বলে যে তুমি তাহলে একটা 18 সার্টিফিকেট করে নিয়ে আসো। 18 সার্টিফিকেট মানে ইলেকটোরাল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা আগে ছিল 10 সার্টিফিকেট। ইলেকট্রনিক্স ট্যাক্স প্রেয়ার করদাতা শনাক্তকরণ নাম্বার। ঠিক আছে? তো এই অনলাইনে হচ্ছে বলে ইটিন, এটা রাইট? হ্যাঁ, অনলাইনে হচ্ছে থেকে এটা এখন 18 হয়ে গেছে। এবং এটা ফ্রি, যে কেউ করতে পারে। যে কেউ করতে পারে। হ্যাঁ, রাইট। এনআইডি দিয়ে আপনি জাস্ট আপনার ইনফোগুলো দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু মুশকিলটা হলো কি, দেখেন এটা যেহেতু খুব সহজে করা যায়, আমার ধারণা এটা যেহেতু খুব সহজে করা যায়, সো আপনার যখন ব্যাংক অ্যাকাউন্ট খোলার দরকার হচ্ছে বা অথবা জমি জমা বিক্রি করা হচ্ছে, যে কোনো কারণে হোক, একটা 18 ওপেন করলেন, এই যে 18টা ওপেন করলেন, তারপরে আপনি আবার ঘুমিয়ে গেলেন। প্রতি বছর যে এটাকে রিটার্ন দিতে হবে, এটা আমরা দেই না। ফলে কি হয়, ফলে সরকার আসলে বুঝতে পারে না। এই যে আপনি ঘোষণা দিলেন, একটা 18 খোলা মানে হচ্ছে আপনি সরকারকে ঘোষণা দিলেন যে আমার একটা আয়ের উৎস তৈরি হয়েছে। তাহলে সরকারকে আপনি বলতেছেন আমার আয়ের উৎস তৈরি হয়েছে, তাহলে সেই আয়ের হিসাব দিবেন না আপনি সরকারের কাছে। ফলে আমরা ভুলে যাই, ডয়ারের মধ্যে রেখে দেয়, আর কোনো খোঁজ খবর নাই। 4-5 বছর পরে গিয়ে যখন আমার অনেক বেশি দরকার হয়, তখন ওই নাম্বারটাও খুঁজে পাই না, 3 সার্টিফিকেটটাও খুঁজে পাই না, এবং তখন আমার জরিমানাটাও হয়ে যায় অনেক বেশি। যদি আমি নাম্বার খুঁজে পাই, মেইলেই তো নাম্বার থাকে, ইমেইল করে পাঠাতে হবে। আপনি সচেতন, আপনার মেইল আছে, অন্য আপনি গ্রামগঞ্জে ঘুরে দেখেন কতজনের হলো ইমেল আছে। ঠিক আছে, টাফ। সো আমরা রিটার্ন দেওয়াটা আপনি যখনই করবেন, আপনার যদি কোনো ইনকাম নাও থাকে, যেমন আমরা প্রায়ই শুনি যে ভাই করোনা হয়েছিল, ব্যবসা ভালো চলে নাই, বন্ধ করে দিছি, সো আমি রিটার্ন জমা দেই নাই। আপনি রিটার্ন, আপনার যে ইনকাম হয় না, এটা গভর্নমেন্টকে জানাইতে হবে। গভর্নমেন্ট তো বলছে যে তুমি আমাকে জানাও, তোমার যদি ইনকাম না হয় তোমাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু আপনি যদি গভর্নমেন্টকে না জানান, তাহলে ধরে নেবে যে এর এক্স্যাক্টলি, খুব স্বাভাবিক না? স্বাভাবিক। আপনি যদি স্কুলে উপস্থিতি না হন, তাহলে টিচার কি মনে করবে আপনি বাসায় আছেন, কিন্তু হয়তো আপনি জরুরি একটা কাজে হাসপাতালে গেছেন, বাসায় আছে তো ঘুরতে গেছি বন্ধুরা, কোনো কিছু হতে পারে। কিন্তু আপনি যদি টিচারকে ইনফর্ম করেন যে আমার আম্মা অসুস্থ, আব্বা অসুস্থ, হাসপাতালে আছি, তাহলে কিন্তু টিচার এটা খবর সুন্দর কম মৌকুব। এক্স্যাক্টলি সেম ভাবে এইটাকে ট্রিট করা হয়। কি ধরনের শাস্তি হতে পারে? এইটা জরিমানা হয়। হ্যাঁ, আর্থিক জরিমানা। আবার ধরেন এটা হলো এক ধরনের সিনারিও। আর এক ধরনের সিনারিও আছে যে আপনি 3 সার্টিফিকেট করেছেন, ওই সময়ে জব করতেন বা বিজনেস করতেন, আপনি 2-3 বছর রিটার্ন জমা দিয়েছেন, তারপরে আপনার ইনকাম সোর্সটা কমে গিয়েছে, তারপরে আপনি আর রিটার্ন জমা দেন না, আর 4-5 বছর গ্যাপ পড়ে গেছে। এই যে 4-5 বছর গ্যাপ পড়ে গেল, তারপরে আবার আপনার জরুরি ভিত্তিতে রিটার্ন জমা দেওয়ার দরকার হলো, তখন আমরা তাড়াহুড়া করে এই রিটার্নটা জমা দিই। এইটা হচ্ছে সবচাইতে মহা বিপদ সংকেত। কিরকম? সেটা হচ্ছে যে আপনি আগে সরকারকে কিন্তু বলেছেন যে আমার এই এত টাকা আয় আছে, এত টাকা ব্যয় হয়েছে, বিশেষ করে এত টাকার সম্পদ আছে, এটা কিন্তু ঘোষণা দিয়েছেন আপনি, এত টাকা দায় দেনা আছে। 5 বছরে কিন্তু এর মাঝখানে আপনিও ভুলে গেছেন যে কি বলেছেন। 5 বছর পরে এসে যখন আবার রিটার্ন জমা দিবেন, ওই সম্পদের সাথে এই সম্পদ কিন্তু মিল থাকতে হবে, অথবা আপনাকে মিলে দিতে হবে। আমার আগে 5টা ফ্ল্যাট ছিল, 2টা বিক্রি করে দিছি, এখন 3টা আছে। ডেফিনেটলি, নাহলে আপনার সম্পদ তার হারাই যেতে পারে না, উধাও হয়ে যেতে পারে না। আচ্ছা, ধরেন আমি আগে যে আমি 5 বছর আগে যে আমি ডিক্লেয়ার করছিলাম, হ্যাঁ, জি, ওইটা ট্র্যাক রেকর্ড কোথায় থাকে, কোথায় পাবো? ওইটা আপনার ট্যাক্স রিটার্ন যে যিনি দিয়ে দিবেন, বা আপনি যদি নিজে দেন, নিজে দিলে ওইখানেই আপনার ডিটেলটা লেখা থাকে হিসাবের মধ্যে। কি আপনি আয় দেখালেন, ব্যয় দেখালেন, সম্পদ উল্লেখ করলেন, দায় দেনা কি দেখালেন, সব ওটার মধ্যে উল্লেখ থাকে। আচ্ছা, ধরেন এমন হইলো যে আমার 5টা ফ্ল্যাট আছে, হ্যাঁ, 5 বছর আগে ডিক্লেয়ার করেছিলাম, এখন 3টা ফ্ল্যাট বলতেছি, হ্যাঁ, একটা ফ্ল্যাট, জি, একটা ফ্ল্যাট বলতেছি, একটা হ্যাঁ, ফ্ল্যাটে আমি সেল করে দিয়েছি, হ্যাঁ, এটা আমার বলতে হবে। হ্যাঁ,
আর এখানে কি আমি যে সেল করছি এর প্রমাণ কি? সেটা হলো আপনি যে বিক্রয় করলেন তখন ব্যাংক ট্রানজ্যাকশন হবে, সেই ট্রানজ্যাকশনের টাকা আপনার ব্যাংকে ঢুকবে না? যদি আমার এই হয় ইনস্টলমেন্টে দেয়, ইনস্টলমেন্টের টাকাও তো ব্যাংকে ঢুকবে। আচ্ছা তারপরে আপনি যে বিক্রয় করলেন সেই বিক্রয়েরও তো একটা দলিল থাকবে। হ্যাঁ সো সেইগুলো এভিডেন্স হিসাবে ট্যাক্স রিটার্নের সাথে জমা দিয়ে দিতে হবে। ফটোকপিটা হ্যাঁ, ফটোকপি দিলেই হবে। সো সামহাও আপনাকে জাস্টিফাই করতে হবে তা আমি বিক্রয় করেছি। ওকে। আবার যদি ধরেন 5টা ডিক্লেয়ার করেছি এখন আবার 8টা ফ্ল্যাট, হ্যাঁ। 3টা ফ্ল্যাটের জন্য কিনছি কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি। তো তখন আবার কিন্তু আপনার ইনকাম কমে যায়, মানে আপনার যে নগদ অর্থ ছিল হাতে সেখান থেকে কিন্তু ওই 3টা ফ্ল্যাট কিনতে হবে। ধরেন একটা এক্সাম্পল দিই, আপনি বলেছেন যে আগের রিটার্নে বলেছেন যে আমার হাতে নগদ আছে 20 লক্ষ টাকা, এখন এসে বলতেছেন আমি 3টা ফ্ল্যাট কিনেছি, তো 3টা ফ্ল্যাটের দাম কত হইতে পারে? 20 লক্ষ টাকা তো না, কত হইতে পারে? ধরেন 1.5 কোটি টাকা। তাহলে বাকি এই 1,30,00,000 টাকা কোথায় পাইছেন? এটার ইনকাম সোর্স আপনাকে মিলাই দিতে হবে, নাহলে তো সব ব্ল্যাক মানি, অবৈধ সম্পদ। হ্যাঁ, তাহলে আপনাকে এই জন্য আমাদের প্রতি বছর রিটার্ন দিলে আমাদের এই প্যারাগুলো নিতে হয় না। হ্যাঁ, তখন হ্যাঁ, ঠিক আছে। এবং আমাদের দেশে একটা ব্যাড প্র্যাকটিস আছে, এটা অন্যভাবে আশা করি কেউ নিবে না। সো সেটা হচ্ছে যে যারা বিশেষ করে ট্যাক্স লয়ার আছে, প্র্যাকটিশনার তো এখন তো আছে, লয়ার আছে, এখন এনবিএন লিস্টেড হচ্ছে প্র্যাকটিশনার। তো আগের কালে যেটা হতো, আপনি যেটা বলেছেন যে কোথায় পাবো এই যে তালিকাটা, এই তালিকাটা না তারা দিতে চাইতো না, তারা রিটার্ন দিয়ে আপনাকে রিটার্নের কপি দিয়ে দিত, তার আপনার যে ডিটেল ওইটা কি করতো, ফাইল বন্দি করে রাখতো, যাতে আগামী বছর আবার আপনি ওনার কাছে যান। আর যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি নাও যাইতে পারেন, তখন তো আবার অন্য কারো কাছে চলে যেতে পারেন। একদম। কিছু কিছু করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। জি, হ্যাঁ, নাহলে চেয়ে নিতে হবে। হ্যাঁ, চাইলে সবাই দেয় না, বাট চেয়ে নেওয়াটা উচিত। হ্যাঁ, এমনও কারণটা কি আমি বলি, এটা তো শুধু তাদের এই ব্যবসার সাথে খাতিরে আপনি চাইবেন তা না, এটা এমনও হইতে পারে যে ওই লয়ার আগামী বছর হয়তো জীবিত নাও থাকতে পারে। তখন ওই ডকুমেন্ট আপনি কোথায় পাবেন? হ্যাঁ, তখন ওই ডকুমেন্টটা কোথায় পাবেন? তখন আবার আপনাকে কর অঞ্চলে গিয়ে ঘোরাঘুরি করে আপনার ফাইল বের করে তারপর এটা রিটার্ন জমা দিতে হবে। ডেফিনেটলি। সো আপনি এই জিনিসগুলো না জানার কারণে দেখেন আজকে পত্র যারা দেখতেছে এটা তারা জানতে পারতেছে, যারা দেখে নাই তারা তো না জানি কত হয়রানির সম্মুখীন। জি, এইজন্য আপনার উচিত যখন আপনি রিটার্ন দিবেন আপনি ডিটেইলটাও নিয়ে রাখবেন। এখন আমি এটার জরিমানার অ্যামাউন্টে এটা ডিপেন্ড করে, এটা প্রতি বছরই কম বেশি হয়। হ্যাঁ, পার্সেন্ট টু পার্সেন্ট এটা কম বেশি হয়, কারণ এটা হচ্ছে নতুন যখন অর্থ বছর হয় তখন তারা নতুন করে সার্কুলার দেয় যে এই বছরের অর্থ বছরে এরকম জরিমানা হবে, এরকম সার্কুলার থাকে। সো ইটস এ ডিটেল ওয়ার্ক, এটা অনেক বিস্তারিত, প্রত্যেকটা বিজ্ঞপ্তি দেখে দেখে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন ভাইয়া আমি এই প্রশ্নটা এর আগে করছিলাম আপনাকে, ক্যামেরার সামনে করতেছি, বাংলাদেশে আমি ট্যাক্স রিটার্ন, অস্ট্রেলিয়াতে আমি ট্যাক্স রিটার্ন, হ্যাঁ এমন হয়েছে ট্যাক্স রেগুলেশন 100%। জি, রাত্রে বেলা ট্যাক্স জমা দিচ্ছিলাম $1,500, সকালের দেখি আমার অ্যাকাউন্টে $1,500 পুরোটা চলে আসছে। গভর্নমেন্টের ট্যাক্স শেষ হলো নিতেছিলাম। জি, এবং এটার জন্য আমার এখনো মনে হয় আমি ডকেট জমা রাখতাম, কখন একটা পারচেস থেকে অস্ট্রেলিয়াতে বলা হচ্ছে এটা জিএসটি, জি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, জি, বাংলাদেশে প্যাট, জি, হ্যাঁ। তো আমি একটা কিছু দিয়েছি, পুরো প্রোডাক্ট শেষ হলের মধ্যে আছে, আমি ডকেটটা রাখেন, হ্যাঁ এগুলো করে রাখতাম, এবং আমার নিজের ট্যাক্স আমি নিজে অনলাইনে করতাম, সাবমিট করতাম, মনে রাখতাম ট্যাক্সের। এবং অস্ট্রেলিয়াতে এবং এটা অনেকে এই সার্ভিসটা দেয়, মানে $100 বিনিময়ে ও আপনার ট্যাক্স রিটার্ন করে দেবে। জি, তো আমার নিজের ট্যাক্স নিজে দিতাম, দেওয়ার পরে আমি বলছি দেখো আমি তোমাদের ট্যাক্স রিটার্ন দিতে, আমার দেশে $1,500 আমি তোমার দিলাম, জি, কিন্তু আমি কিন্তু ট্যাক্স না, হ্যাঁ ট্যাক্স দেওয়া না, আমি ট্যাক্স 100% রিটার্ন পাই। হ্যাঁ, সকালে দেখি ভাই খালি আমার মানে ওদের মানে অফিস আওয়ারটা শুরু হইতে দেখি সাথে সাথে টাকা চলে আসছে, ফুল টাকা চলে আসছে। জি, আমার থ্যাঙ্কসও দিছে। জি, বাংলাদেশে ভাই বাংলাদেশে ওই নামটা কিন্তু ঠিক আছে, রিটার্ন সাবমিট, এই নামটা ঠিক আছে। রিটার্ন সাবমিট এই কারণেই কিন্তু বলা হয় যে আপনি সারা বছরের যে হলো উচ্চ কর দিয়েছেন, অন্য কোথাও ট্যাক্স কেটে, যেমন ধরেন আমরা ট্রেনিং করতে গেলে আমাদের ট্যাক্স কেটে রাখবে, তো ওর বদলে যে আমাকে যে হলো চালানটা দেবে সেই চালানের কপিটা আমি দিয়ে দিব, ট্রেড লাইসেন্স করলে আমি হলো এআইটি দেই, উচ্চ কর দিই, সেটা চালানের কপিটা আমি দিয়ে দিব, এইগুলো দিয়ে যে আমি হিসাব করে রিটার্ন জমা দিলাম। সো যদি এমন হয় যে সারা বছর আমার থেকে যেই টাকা পায় তাতে আমি বেশি খরচ করে ফেলেছি, তাহলে ডেফিনেটলি আমি রিটার্ন পাই।
কিন্তু বাংলাদেশের এই প্র্যাকটিসটা এখন পর্যন্ত হয় নাই। হ্যাঁ, কিন্তু নামটা ঠিক আছে, কিন্তু রিটার্ন সাবমিট। হ্যাঁ, এটা অনেকটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। বাট আমরা আশাবাদী, যেহেতু এই বছর থেকে আপনি অনলাইন রিটার্ন সাবমিট হয়েছে, সো এখন মানে প্রেশার ক্রিয়েট করলে এখন রিটার্ন আপনি পাবেন। মানে ধারণা, যদি আমি মাসলার দিক থেকে যাই, গভর্নমেন্ট এই টাকাটা হারাম ভাবে দিচ্ছে। যেই টাকাটা আপনি রিটার্ন পাওয়ার কথা সেটা না দিয়ে গভর্নমেন্ট নিজের পোশাকারে রেখে নিজের মানে হোক জনগণের উদ্দেশ্যে খরচ করুন, এটা হারামের টাকা না। জি, এটা তো আমার অধিকার, আপনার অধিকার, আপনার টাকা, আমার টাকা। আমার টাকা তো গভর্নমেন্টের রাইট নেই নিজের পোশাকারে জমা রেখেছে, জনগণের কল্যাণেই ব্যয় করে, তার রাইট নাই। তো এটা তো সেই হিসেবে হারাম হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই প্র্যাকটিসটার কারণে দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে বাংলাদেশের অনেকেই ট্যাক্স রিটার্ন সাবমিট করে না, কারণ জানে এটা পাবে না। সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে আমাদের মধ্যে আসলে সত্যি কথা বলতে এনবিআর যারা এই রিটার্ন নেওয়ার হচ্ছে আর কি অথরিটি, তারা মানে আমাদের মধ্যে যে এইটা খুব বেশি মানে আমরা খুশি হয়ে সাবমিট করবো সেই ফিলটা কিন্তু আমাদেরকে দিতে পারে নাই। আমি এই যে আপনি যেটা বলেন রিটার্ন কেন দিব, তখন তো আমার টাকা খরচ হচ্ছে, আমি যদি স্কিপ করতে পারি আমার কিছু টাকা সেভ হচ্ছে। মানুষ এইভাবে চিন্তা করে, ঠিক আছে। সো আপনাকে যদি ওই ফিলটা দিতে পারতো, যেটা আপনি অস্ট্রেলিয়ার উদাহরণ দিলেন, আপনি কিন্তু এখন অস্ট্রেলিয়া থাকেন না, বাংলাদেশে থাকেন, কিন্তু উদাহরণ দিলেন কোথার, অস্ট্রেলিয়ার, বিকজ আপনাকে ওই ফিলটা তারা দিয়েছে, ঠিক আছে। সো বাংলাদেশের অথরিটি যদি আপনাকে সেই ফিলটা দিতে পারে, তাহলে আমার ধারণা ট্যাক্স পেয়ারের সংখ্যা অনেক বাড়বে। অনেকবার, ধারণা না, আমি গ্যারান্টি দিয়ে বলবো তা বাড়বে। হ্যাঁ, অনেক বাড়বে, 10 জন হলেও বাড়বে। হ্যাঁ, ডেফিনেটলি বাড়বে, ঠিক আছে। আমার খুব খারাপ ছিল যে অল্প কিছু টাকা, $1500 আমি বাংলাদেশের রেট দিয়ে গুণ করতেছি যে কত, তখন ডলার রেট ছিল 65 টাকা। জি, এবার 65 × 1500, আমি কি এত টাকা আমি ট্যাক্স দিয়ে দিলাম? ওরা কি সত্যি আমাকে কি দিয়ে বলছে? আমার সিনিয়র ভাইরা যারা প্রলয়, তুমি চিন্তা করো না, তুমি যদি শেষ হলে নিজে থাকো, এই টাকা তুমি ট্যাক্স পাবা, মানে ফেরত পাবা, এতে কোনো সন্দেহ নাই। তাও প্রথমবার এই করছে, মন টন খারাপ, পাবো তো না, কি করবো এতগুলো টাকা, মন টন খারাপ করে সকলে ঘুম ভাঙছে, দেখি কি আমার মোবাইলে মেসেজ চলে আসছে, টাকা অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, পুরো টাকাটা ফেরত দিয়েছে। এবং গভর্নমেন্টের রেকর্ডে আমার ভালো এজ এ ট্যাক্স পেয়ার, আমি অস্ট্রেলিয়ান সিটিজেন, মানে আমি গুড বুকে চলে গেছেন, না এই ছেলেটা সে জানে, তারপরে সে ঠিক মতো টাকা, ঠিক আছে। সো এরপরের থেকে আমি জানলাম যে ট্যাক্স দিবেই সে। পরে আমার সিনিয়র রুমমেট ভাইরা বলতো, কি তোমার বলছিলাম না শুধু টেনশন, তোমার টাকা কিন্তু ফেরত দিছে। সো পরবর্তীতে পরের বছরও আমার শেষ হলে নিতে ছিলাম, তখন আমি পুরোপুরি আবার ট্যাক্স দিয়েছি, আমাকে ফেরত দিয়েছে। তৃতীয় বছর থেকে আমি ট্যাক্স শেষ হলের উপরে চলে গেছি, তখন ফেরত দেওয়া। স্বাভাবিক, চমৎকার। ইয়ে ভাই, এটা নিয়ে আমার আমিনুল ভাই, আমার অনেক মানে একটা আফসোস যে ট্যাক্স রিটার্নের টাকায় না জনগণের হক কেন গভর্নমেন্টের দেয় না? গভর্নমেন্ট চাইলেই কিন্তু পারে, হ্যাঁ হয়তো দিবে, আমরা এই আশা রাখি আর কি, ইনশাআল্লাহ হয়তো দিবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। স্টার্টআপের জন্য যে 4% লোন দিবে, এটা একটু এক্সপ্লেইন করে দেবেন। রিসেন্টলি মনে এই নিয়মটা হয়েছে, স্টার্টআপকে 4% লোন দেওয়া। হ্যাঁ, এটা বাংলাদেশ ব্যাংক একটা হচ্ছে সার্কুলার দিয়েছে, সেখানে বলা হয়েছে যে স্টার্টআপ বিজনেসকে 4% ইন্টারেস্টে লোন দেওয়া হবে, 4% ইন্টারেস্টে লোন দিবে। হ্যাঁ, বাট আপনি যদি মাস্টার সার্কুলারটা পড়েন, তাহলে আমি মনে করি এই সিদ্ধান্তটা আসলে খুব একটা ওয়ার্কআউট করবে না, এটা মানে ফেল করবে। এইটার অনেকগুলো রিজন আছে, যেমন ধরেন আপনি যদি ডেফিনেশনটা দেখেন, স্টার্টআপের ডেফিনেশনে ওখানে বলা আছে যে প্রযুক্তি নির্ভর কোম্পানিকে তারা স্টার্টআপ হিসেবে গণ্য করতেছে। তার মানে এইখানে একটা মোটামুটি বৈষম্য কিন্তু চলে আসলো, ঠিক আছে। প্রযুক্তি নির্ভর হইতে হবে, হ্যাঁ, টেক স্টার্টআপ। কিন্তু আপনি যদি মানে একটু সিনারিও চিন্তা করেন, বাংলাদেশে যে তফসিল ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলোর কিন্তু আপনার এই আইটি সেক্টরে লোন দেওয়ার হার অনেক কম, বিকজ তারা কিন্তু আইটি প্রোডাক্টটা মেজার করতে পারে না, ঠিক আছে। আপনি ধরেন একটা কাপড় চোপড় যেভাবে তারা মেজার করতে পারে, মূল্যায়ন করতে পারে, আইটি প্রোডাক্ট কিন্তু তারা পারে না, জি, ঠিক আছে। সো এই সেক্টরে লোন দেওয়ার হার অনেক কম, কিন্তু এই সেক্টরে আবার ইনভেস্টমেন্টের হার অনেক বেশি। সো এই সার্কুলারে কিন্তু আরেকটা কথা বলা আছে, যেটা আপনি ভিতরে গেলে হলো লেখাটা আছে, সেটা হচ্ছে যে তফসিলি ব্যাংকগুলোকে বলেছে যে তাদের অর্থ থেকে 1% টাকা নিয়ে একটা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে তৈরি করার জন্য, যেখানে আপনি শেয়ারের বিনিময়ে তারা হচ্ছে তার যে প্রাপ্য টাকা অর্থাৎ চাহিদা অনুযায়ী যে টাকা সেটা দিবে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে চ্যালেঞ্জটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে ব্যাংকগুলোর নতুন করে আবার এই শেয়ার ম্যানেজমেন্টের যে ক্যাপাসিটি, তার টিমটাকে কিন্তু নতুন করে তৈরি করতে হবে, যেটা ভেঞ্চার ক্যাপিটাল করে।
তাদের টিমের কিন্তু এই এক্সপার্টিস আছে, কিন্তু ব্যাংকের কিন্তু নাই। ব্যাংক তো আর আপনার হচ্ছে শেয়ারের বিনিময়ে হচ্ছে লোন দেয় না, টাকা দেয় না, ইনভেস্ট করে না। তারা হচ্ছে লোন দেয়, ইন্টারেস্টের বিনিময়ে টাকা নেয়। সো আপনি যখন এইটা ইনভেস্টমেন্ট মুডে যাবেন, তখন তার ক্যাপাসিটি, তার লাইন আপ, হ্যাঁ, এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। সো এগুলো খুবই একটা টাফ জব। আর একটা বিষয় হলো, দেখেন, আপনি যখন শেয়ারের বিনিময়ে আপনি হচ্ছে লোনটা নিতে যাবেন, তখন মাস্ট বি আপনাকে লিমিটেড কোম্পানিতে যেতে হবে। কারণ লিমিটেড কোম্পানিতে না গেলে আপনি কিন্তু শেয়ারটা ডিস্ট্রিবিউট করতে পারবেন না। প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ এই সুযোগটা নাই প্রাইভেট লিমিটেড কোম্পানি। তার মানে আপনি কিন্তু বৈষম্য করে প্রোপ্রাইটারশিপ এবং পার্টনারশিপ ব্যবসায়ীদের বাদ দিলেন। মানে সময় লাগবে এটা হলো মানে একদম খুব সাকসেসফুলি এটা ইমপ্লিমেন্ট করতে। হ্যাঁ, স্টার্ট আপ কোম্পানিগুলো কিন্তু এই ক্ষেত্রে আবার অনেক সময় দেখা হয়তো এমনও হতে পারে যে তারা একটা কোম্পানি খুলে এই লোনের জন্য আবেদন করে দিল, ঠিক আছে, যেটা আমরা হ্যাঁ অসৎ উদ্দেশ্য, যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছিলাম যে নারী উদ্যোক্তাদের লোনের সুবিধার জন্য কিন্তু এরকম অনেক হলো ছিল কিছু কিছু কেস। হ্যাঁ, সো এই ক্ষেত্রেও এই জায়গাটাতে কিন্তু স্টার্ট আপ কোম্পানিগুলো, বিশেষ যেহেতু এটা আইটি টেক নির্ভর হবে, সো সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু যারা টেক এক্সপার্ট আছে তারা চাইলে হয়তো বা এই সুযোগটা নিয়েও নিতে পারে। নরমাল রেট কত এখন আপনি নারী উদ্যোক্তাদের জন্য 9% পাবেন, আর এমনি লোন নিতে গেলে 12-14, ডিপেন্ড করে ব্যাংক টু ব্যাংক। মিনিমাম নারী উদ্যোক্তাদের জন্য 9% পাবেন, 10-11। তার মানে আমি অ্যাকচুয়ালি মানে ডিসকাউন্ট পাচ্ছি ইয়েতে 6% ডিসকাউন্ট পাচ্ছি, 6-7%। এটা রিফিন্যান্সিং, আপনার ডিসকাউন্ট পাচ্ছেন না। এটা হলো কি যে ইন্টারেস্ট রেট কিন্তু মোটামুটি সেম থাকবে। এই 4% হচ্ছে যে নিবে, হ্যাঁ, সে এটা পে করবে। বাকি টাকাটা 500 কোটি টাকা যে ফান্ড তৈরি করা হয়েছে, সেই ফান্ড থেকে আপনাকে ওখানে আরও যে ইন্টারেস্টের টাকা থাকবে সেটা আবার দিয়ে দিবে, এবং এই যে লভ্যাংশের টাকা সেটা আবার 500 কোটি টাকাটা গিয়ে জমা হবে। ভাই বুঝলাম না, ওই একটু বলুন। ধরেন আমার নরমালি ব্যাংকে 11% দেয়, আমাকে এখানে 4% দিচ্ছে স্টার্টআপে। 4% দিচ্ছে না, বাকি টাকাটা কিন্তু আপনার হচ্ছে ব্যাংকের যে 500 কোটি টাকা যে ফান্ড তৈরি করেছে ওই ফান্ড থেকে আপনাকে হচ্ছে ব্যাংকে দিবে। হ্যাঁ, এটাকেই বলা হয় যে রিফিন্যান্স স্কিম, অর্থাৎ ওই টাকাটা ঘুরতে থাকে, লভ্যাংশের টাকাটা, ওই টাকাটা আবার এই ফান্ডে জমা হবে, আবার দিবে ব্যাংকগুলোতে, এইভাবে করে ওইটা বৃদ্ধি পেতে থাকে। তাহলে ভাই আপনি যে বললেন যে আইটি সেক্টরে বা আইটি ব্যবসায় মেজার করা যায় না, এটা কারণটা কি? এটা আমার ধারণা, কারণ এইটার হলো আপনার এক হলো প্রোডাক্ট নিয়ে আমাদের মধ্যে খুব একটা সুস্পষ্ট ধারণা নাই, ঠিক আছে। আপনি ধরেন একটা সফটওয়্যার খুবই দামি, যেটা এক্সপোর্টও করে, এখন বাংলাদেশে তো আইটি প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়। তো সেক্ষেত্রে দেখা গেলো যে কিন্তু এই দামি যে এইটা তো আপনি জানেন, আর যে হলো ব্যবহারকারী সে জানে, কিন্তু ব্যাংকগুলো তো আসলে এইটাকে মানে ওটা তো দৃশ্যমান কোনো প্রোডাক্টটা কেন ভাই? তাহলে কোম্পানি যখন সফটওয়্যার কোম্পানি ভ্যালুয়েশন করে, হ্যাঁ, একটি স্টার্টআপ যখন ফান্ডিং নেয় তখন হ্যাঁ ভ্যালুয়েশন করতে হয়, ডেফিনেটলি করে। ভ্যালুয়েশনটা করেই তো ইসের উপরে বেস করে যে এখন আমার কাস্টমার কত আছে, অথবা অ্যাসেট কত আছে হ্যাঁ, মুহূর্তে, অথবা আমার রেভিনিউ কত আছে, হ্যাঁ, এর উপরে তো ভ্যালুয়েশন ডেফিনেটলি। তো ওই ভ্যালুয়েশন দিলেই তো হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই ভ্যালুয়েশনটা ব্যাংক নিবে কিনা, অ্যাকসেপ্ট করবে কিনা, এটা তো প্রশ্ন। বিনিয়োগকারীরা অ্যাকসেপ্ট করে, বিকজ তাদের এটা প্র্যাকটিস আছে, ঠিক আছে। ব্যাংক দেখবে যে তার এক্সিস্টিং কি কি তাই সে দেখতে পাচ্ছে, প্রোডাক্ট কি কি আছে সেগুলো দেখবে। সো আপনি যদি বলেন যে একটা সফটওয়্যারের দাম হচ্ছে 2 কোটি টাকা, এটা ব্যাংককে আপনি কিভাবে বোঝাবেন? এটা আমার কারেন্ট মার্কেট ভ্যালু 2 কোটি টাকা, আমি যদি এই মুহূর্তে বিক্রি করি আমি 2 কোটি টাকা পাবো। হ্যাঁ, বাট এইটা যদি ফলস হয়, ইনফোটা সে জাস্টিফাই করবে কিভাবে? কিন্তু আমি যদি একটা পোশাকের দোকানের হচ্ছে ভ্যালুয়েশন করি, কেন ব্যাংকে তো থার্ড পার্টি একটা সোর্স থাকার কথা, যেটা দিয়ে তারা ইন্ডিপেন্ডেন্টলি ভ্যালুয়েশন চেঞ্জ করে। এটা তো নাই দেখেই তো এই সমস্যাটা হচ্ছে। কোনো কথা, এটা কি কে করবে? বাংলাদেশ ব্যাংক কি মানে যারা লোন দিচ্ছে না, ব্যাংকের দায়িত্ব নয়? তফসিলি ব্যাংকগুলো হলে এর দায়িত্ব, তফসিলি ব্যাংকের মাধ্যমে এই লোনটা প্রোভাইড করা হবে। তফসিলি ব্যাংক মানে কি? মানে যেই ব্যাংকগুলো এক্সিস্টিং আছে আর কি, বাংলাদেশে ব্যাংকের লিস্টেড যে ব্যাংকগুলো আছে। আচ্ছা, প্রাইভেট সরকারি মানে গভর্নমেন্ট সরকারি সব সরি কি বলতেছি, মানে গভর্নমেন্ট প্রাইভেট মিলে। হ্যাঁ, আচ্ছা, সেগুলোরই এক কথা তফসিলি ব্যাংক। জি। ও আচ্ছা, তাহলে তো এটা তো তাদের থাকা উচিত, প্রাইভেট ব্যাংকগুলোর থাকা উচিত ডেফিনেটলি, কারণ আপনি আইটি সেক্টর গ্রো করতেছে, আপনি এআই এর যুগে প্রবেশ করেছেন, থাকা উচিত। আপনি আমাকে শর্তও দিয়েছেন যে টেক হ্যাঁ, আমার লোন দিতে হইলে জি, টেক স্টার্টআপ হইতে হবে, হ্যাঁ, অথচ তুমি টেকনোলজি ভ্যালুয়েশনে কোনো সুযোগ রাখো না। হ্যাঁ। থ্যাংক ইউ আমিনুল ভাই, আমরা অনেক কিছু জানতে পারলাম। এবার আমার পরের প্রশ্ন হচ্ছে যে উদ্যোক্তারা ঝরে যায় কেন, অ্যাকর্ডিং টু ইওর এক্সপেরিয়েন্স এন্ড ইওর ওপিনিয়ন, কি হতে পারে?
দেখেন আমরা এই নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে যারা ঝরে পড়ে তাদের মধ্যে আপনি তাদেরকে যদি অ্যানালাইসিস করেন আপনি বড় ২ দাগে এন্টারপ্রেনার্স পাবেন। ১ নাম্বার কারা? ১ নাম্বার হচ্ছে যারা অল্টারনেটিভ আয়ের উৎস হিসাবে বিজনেস শুরু করেছে। অর্থাৎ সে জব পাচ্ছে না, এখন তাকে কিছু করতে হবে, সে একটা বিজনেস শুরু করেছে। সো এইটা আল্টিমেটলি সে ঝরে যাবেই। কারণ তাকে আপনারা ভালো একটা জব অফার করেন, সে ওই ভালো জবটাতেই চলে যাবে। সে মনে প্রাণে বিশ্বাস করে যে জবটাই আমার জন্য ভালো। সো সে কখনোই সফল ব্যবসায়ী হতে পারবে না, ঝরে যাবে। এইটা হলো এক গ্রুপ। দ্বিতীয় গ্রুপ হচ্ছে যারা খুব তাড়াতাড়ি মনে করে যে বিজনেস হচ্ছে টাকা কামানোর একটা সবচাইতে সহজ এবং দ্রুততম উপায়। বিজনেস মানেই হচ্ছে টাকা, বিজনেস মানে টাকা, এটা ঠিক আছে, বাট এটা দ্রুততম সময়ে আপনি অনেক টাকা ইনকাম করে ফেলবেন এরকম না, সময় দিতে হবে। সো যারা এই দ্রুত সময়ে টাকা কামাতে চায় তারাও ঝরে পড়ে। এই ২ ক্যাটাগরির লোক সবচেয়ে বেশি ঝরে পড়ে। তারপরে বিভিন্ন কারণে বিভিন্ন লোক সফল হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই দুটো উদ্দেশ্য সামনে রেখে যারা বিজনেসে আসে তাদের ঝরে পড়ার হার সবচাইতে বেশি। তাহলে সেক্ষেত্রে তাহলে কি উদ্দেশ্য হওয়া উচিত? একদম খুব সহজভাবে আমি ব্যক্তিগতভাবে সব জায়গায় যেটা বলি সেটা হচ্ছে যে আপনি যদি বিজনেস করতেই চান তাহলে প্রথমে আপনার প্যাশনটাকে খুঁজে বের করতে হবে। আপনি যখন প্যাশনটাকে প্রফেশনে রূপান্তরিত করবেন তখন আপনার সফলতার হার অনেক বৃদ্ধি পেয়ে যাবেন। সো আপনাকে খুঁজতে হবে যে কোনটা আসলে আমার প্যাশন, আমার ভালো লাগাটা কোথায় আছে, কোনটা করতে আমি ভালোবাসি। ধরেন আপনি হলো মার্কেটিংয়ের খুবই এক্সপার্ট, আপনি মার্কেটিং ভালোবাসেন। কারণ আপনাকে যদি বলে যে পলয় ভাই কালকে আপনি ওই ট্রাভেল কোম্পানিটা রান করান, আপনার জন্য কিন্তু এইটা গায়ে জ্বর এসে যাবে। আমি ট্রাভেল কোম্পানি মার্কেটিং করতে পারবো, মার্কেটিং করতে পারবেন, কিন্তু ওটা ম্যানেজমেন্টে না, ওটা অপারেশন, ওটা আমার কাজ না। কাজ যতই ভালো প্রফিট থাকে যতই পারে এনজয় করবে না, টাকার লোভে হয়তো কয়েকদিন করলেও হ্যাঁ, কিন্তু ঝরে পড়ে ওই সেটা পদে বসে, ঠিক আছে। সো প্যাশনটা হলো মূল জিনিস। আপনি যদি প্যাশনটা থাকে তাহলে ওই বিজনেসে আপনি লেগে থাকবেন, লেগে থাকলে সফলতা আসবেই। প্যাশন না থাকলে লেগে থাকা যায় না। থ্যাংক ইউ আমিনুল ভাই। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে বেশিরভাগ প্রতিষ্ঠান উদ্যোক্তা উন্নয়নে কাজ করে কিন্তু গ্রোথ স্টেজে গিয়ে কেন কাজ করে না? আপনি তো অনেক বছর ধরে এই জায়গায় আছেন, কথা দিচ্ছেন, উদ্যোক্তাদের সাথে কাজ করছেন, আপনার ওপিনিয়ন কি এই ব্যাপারে? এটা আমি যদি মোটা দাগে বলি তা আমি মনে করি যে ২টা কারণ। ১ নম্বর কারণ হচ্ছে যে আপনি যখন গ্রোথ স্টেজে কাজ করবেন তখন আপনাকে নিজের একটা পরিকল্পনা থাকতে হবে দীর্ঘমেয়াদী, ঠিক আছে। বিজনেস শুরু করিয়ে দেওয়ার যত সহজ, তাকে গ্রোথ স্টেজে নার্সিং করাটা কিন্তু, মেন্টরিং করাটা কিন্তু অনেক কঠিন, লেগে থাকতে হবে। সো যেই প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তা উন্নয়নে কাজ করে তাদের বেশিরভাগই কিন্তু লেগে থাকে না। তাদের ধরেন একটা অবজেক্টিভ থাকে যে আমি বছরে এতগুলো উদ্যোক্তা তৈরি করব। সো সে ট্রেনিং করায়, মোটিভেশন দেয়, শুরু করায়, তার অবজেক্টিভ অনুযায়ী সে সংখ্যাটা অ্যাচিভ করে ফেলে, সে আর ওটা বলে না, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা বড় জায়গায় কিন্তু। হ্যাঁ, আর একটা হচ্ছে যে এইখানে কস্ট একটা বড় বিষয়, ঠিক আছে। আপনি যাদেরকে ট্রেনিং দিচ্ছেন তাদের সবাই তো প্যাশন নিয়ে বিজনেসে আসতেছে না। সো তারা যে সময়টা ব্যয় করবে, আপনি তাদের পিছনে যে সময়টা ব্যয় করবেন, এই টাইমগুলো যদি ক্যালকুলেট করেন, এইটার কিন্তু অনেক মানে ক্যালকুলেশনটা হলো মানে আপনি টাকায় রূপান্তরিত করলে কিন্তু অনেক বেশি হবে। সো অত টাকা আমি ইনভেস্ট করতে চাইবো কি না, এটা কিন্তু একটা ব্যাপার। ধরেন আমি খুব সিম্পল এক্সাম্পল দিই যে আমি মেন্টরিং করি। এখন আমি যেটা বললাম শুরুতে, আমি ফ্রি অফ কস্ট হলো পরামর্শ দিই, কিন্তু আমি কিন্তু কখনো টাকাতে হলো মূল্যায়ন করে নাই। ধরেন কথার কথা, আমি যদি পার আওয়ার হচ্ছে ২ থেকে ৪,০০০ টাকাও হলো আমি চার্জ করি, তাহলে আমি এই ১০ বছরে কত ঘন্টা ইনভেস্ট করেছি আপনি হিসাব করে দেখেন। না ছিল না, এটা যাই হোক, এটাকে এক্সাম্পল মাত্র। হ্যাঁ, সো এই যে এই পরিমাণ সময় ব্যয় করা, সেটা কিন্তু মানুষ করে না, প্রতিষ্ঠানগুলো করে না। তারা কি করে, এই সময়টা অন্য জায়গায় ব্যয় করে যেখানে তার ক্যাশ ফ্লো আছে, ঠিক আছে। সো এই যে লেগে থাকা, তাদের এন্টারপ্রেনারদের পিছনে লেগে থাকার বিষয়টা আমরা কম দেখি, এই কারণে গ্রোথ স্টেজে খুব কম হচ্ছে। বাট ইদানিংকালে কিছু কিছু প্রতিষ্ঠান করছে, শুরু হচ্ছে, এটা খুবই আশার কথা। চমৎকার। আমার পরের প্রশ্নটা হচ্ছে আমিনুল ভাই, ক্রাউড ফান্ডিং নিয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটা সতর্কবার্তা জারি করেছে। এইটা হচ্ছে মানে বাংলাদেশ ব্যাংকের কথা আসলো তো, দেখেন আমরা মনে করেন হচ্ছে এখন দুনিয়া চলে গেছে হচ্ছে বুলেট ট্রেনের যুগে, কিন্তু আমরা এখনো রেলগাড়ি অপারেট করি ব্রিটিশ আমলের। হ্যাঁ, ঘন্টায়, হ্যাঁ, কিন্তু আমরা এই হচ্ছে এখনো ব্রিটিশ আমলের
ইঞ্জিন দিয়ে রেলগাড়ি অপারেট করি। বিষয়টা হচ্ছে কি, আপনি যদি মনে করেন যে ক্রাউড ফান্ডিং বাংলাদেশে আসলে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে, চিট হওয়ার সম্ভাবনা আছে, প্রতারণা হওয়ার সম্ভাবনা হচ্ছে, তাহলে আপনাকে আইন করতে হবে, নীতি করতে হবে, যাতে করে এই প্রতারণাটা বন্ধ হয়, যাতে করে প্রতারণা করলে শাস্তি পাওয়া যায়, শাস্তি দেওয়া যায়। কিন্তু আপনি শুধুমাত্র একটা সতর্ক বিজ্ঞপ্তি দিয়ে রাখবেন, আর এই যে বিনিয়োগের যে একটা নতুন মাধ্যম ক্রাউড ফান্ডিং, এটাকে নিরুৎসাহিত করবেন, একটা সতর্কবাণী দিয়ে নিজেকে সেফ জোনে নিয়ে যাবেন, এইটা আমার মনে হয় উচিত না। বরঞ্চ ক্রাউড ফান্ডিং করে নতুন নতুন বিজনেস ওনার যারা স্টার্ট আপ বা নতুন বিজনেস যারা শুরু করতেছে, তারা কিভাবে এখান থেকে আরও বেনিফিটেড হতে পারে, কিভাবে করলে আরও ভালো করতে পারে ক্রাউড ফান্ডিং এরিয়াটা, সেজন্য আমাদের নতুন নতুন আইন তৈরি করা উচিত। এবং আগে যারা এই ধরনের কাজ করে চিট করেছে, প্রতারণা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। তাহলে দেখবেন যে এই যে নতুন নতুন বিনিয়োগের যে ধরন, সেইগুলোতে মানুষ অভ্যস্ত হবে। আমাদের দেশে ভেঞ্চার ক্যাপিটাল শুরু হয়েছে, কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল থেকে সাধারণ মানুষজন জানেও না যে কীভাবে ফান্ড কালেক্ট করতে হয়। সো এইগুলো কার দায়িত্ব? এগুলো রাষ্ট্রের দায়িত্ব, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। ক্রাউড ফান্ডিংটাকে মানে বাংলাদেশ গভর্নমেন্ট সেভাবে সতর্কবার্তা দিয়েছে কি ওইসব বুঝে এমএলএম বিজনেসগুলো অরেঞ্জ হতে পারে, হতে পারে, কিছু কোম্পানি, হ্যাঁ হতে পারে। এরা তো ক্রাউড ফান্ডিং করেছে একটু ভিন্ন মুডে গিয়ে, ঠিক আছে? এরা তো আর সরাসরি বলে নাই যে তুমি ক্রাউড ফান্ডিংয়ে আসো। এরা হয়তো একটা বিশাল ডিসকাউন্ট দিয়েছে অথবা বিশাল অফার দিয়েছে, ফলে লোকজন এখানে টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে? সো এটা ভিন্ন মুডে, ডেফিনেটলি না। এইটা তো এটার জন্য তো আমি আপনিও দায়ী। আমরা যেখানে 200% ডিসকাউন্ট দেখেছি, সেখানে আমি সরাসরি একটা অর্ডার দিয়ে দিই। আমি খেয়াল করে দেখছি পৃথিবীতে যত অরাজকতা, যত রকমের মানে যা কিছু আছে, এগুলা মানে খারাপ জিনিস, এটা অর্ধেকের বেশি কমে যেত জাস্ট মানুষের লোভ যদি না। হ্যাঁ, কারণ আপনি একজন যদি বিনিয়োগকারী হন, তাহলে ইট ইজ আর্ট। সো আপনাকে জানতে হবে কিভাবে আমি বিনিয়োগ করবো। ডেফিনেটলি না। হ্যাঁ, আপনি একটা স্বাভাবিক চিন্তা করেন, ব্যাংক যেখানে আপনাকে 10%-এর বেশি এখন ইন্টারেস্ট দেয় না, তাহলে একটা প্ল্যাটফর্ম বা অন্য বিজনেস যদি আপনাকে বলে যে আমি তোমাকে 80% হলো লভ্যাংশ দেবো, হ্যাঁ, তাহলে সে টাকাটা আনবে কোত্থেকে? হ্যাঁ, তাহলে আপনার তো এটা বোঝা যায় সে টাকাটা তো আর ইনকাম করে আমাকে দিবে। আমি এটা নিয়ে অনেক লেখালেখি করেছিলাম 2020 সালে ইভেলের বিরুদ্ধে। মানুষজন অনেক গালি খেয়েছে, মানুষজন গালি দিয়েছে, আমার বলছে এরকম পারলে ইভেলের মতো একটা কোম্পানি বানায় দেখান, ইভেলের পিছনে লাগছে না। তো যেহেতু তার ঠিক 1 বছর পরে ইভেলে কলাপস করলো, এবং আমার তখন বুঝতেছিলাম ফেসবুকে স্ট্যাটাস কারা আছেন ভাই, আমাকে যে গালি দিয়েছিলেন একটু চেহারাটা দেখতে চাই। পরে অনেকে কমেন্ট করছে যে আপনি ঠিক বলছিলেন, ওই সময় আপনার কথা বুঝি নাই বা আপনার বিরুদ্ধে জানবো, কিন্তু ওই সময় ঠিক বলছিলেন। আমি তখন বলছিলাম যে এই মডেল এক সময় কলাপস করবে। কলাপস করবে কিনা এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কখন কলাপস করবে। সো যাই হোক, মানে বাঙালি আমি যে খুব এক্সপার্ট তা না, এটা আমার কমন সেন্স দিয়ে আমি বুঝতে পারছি। ওইখান থেকে বাঁচার জন্য আমার কমন সেন্স ইজ এনাফ। জি, এটার জন্য আপনারা বিজনেস এক্সপার্ট হইতে হবে না, যেটা ওরা যে মানে ফ্রড বা ওরা যে এখানে মানি নিয়ে এক ধান্দাবাজি শুরু করছে। তো আমার কাছে পরবর্তীতে অনেক মানুষ আসছে, তোরা ভাই আমার 20 লাখ 5 লাখ 30 লাখ টাকা আটকে আছে, এখন আমার এই অবস্থা। একটা ছেলে আসছিল কিছুদিন আগে, প্রাসঙ্গিক কোনো একটা ঘটনা বলি। তো ছেলেটা গ্রাফিক ডিজাইনিং করে ফ্রিল্যান্সিং করে প্রায় 5 লাখ টাকা জমাইছে। সেই টাকা দিয়ে ইভেলিতে সে বাইকের অর্ডার দিচ্ছে, পুরো টাকাটা অ্যাডভান্স দিচ্ছে। আমি বললাম যে ভাই, জীবনে অনেক টাকা কামাইছি আমি অস্ট্রেলিয়া আর বাংলাদেশে, কিন্তু কোনোদিন আমার বুকের পাঠা এত বড় হয় নাই। আমি অনলাইনে না জেনে পুরোটা 5 লাখ টাকা অ্যাডভান্স পাঠাই দিচ্ছি, এত বড় কলিজা আমার হয় না। আপনার তো অনেক বড় কলিজা। বলে হ্যাঁ ভাই, সেটার মানে খেসারত দিলাম, পুরো টাকাটা দিয়ে দেব। আমি আপনাকে বলবো একটা সিম্পল ইকুয়েশন দিই। আমি যেটা বলবো ভাই, এখন আমি তো আমার এখন সেভিংস নাই, আমাকে একটা চাকরি দেবে, আমি পেটে ভাতে একটু বাঁচি, মানে ইভেলি থেকে টাকা যে উদ্ধার করবো এটা পরের কথা, আগে আমি সার্ভাইভ করি। পরে ছেলেটাকে আমি একটা কোম্পানিতে ঢোকাই দিয়েছিলাম আর কি। অনেক এটা বলতেছি 2021 সালের ঘটনা। আমি আরেকটা ইকুয়েশন বলি, ধরেন একটা ক্লোদিং স্টোরে আপনাকে ডিসকাউন্ট দিল 90% বা 70%, এখন যেটা চলতেছে 70% ডিসকাউন্ট দিচ্ছে অনেক দোকান। আপনার শার্টের কোনো প্রয়োজন নাই, তাহলে আপনি ওখান থেকে 70% ডিসকাউন্ট দিয়ে যদি 100 টাকা দিয়েও একটা শার্ট কেনেন, এটা কিন্তু ব্যাড ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এই শার্টটা কবে গায়ে দিবেন তা কিন্তু ঠিক নাই, কবে লাগবে তা ঠিক নাই। সো ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যেও তো একটা তারতম্য তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, এই কাজটা যদি আমিও প্রায় করি, ভালো লাগে না লাগে, আমি পাস বাইং বলে মার্কেটিং এর,
এটা খুবই ব্যাড হ্যাবিট ভাই, খুবই ব্যাড হ্যাবিট। এটা বেশি হয় ক্রেডিট কার্ড থাকলে। ধুমায় মানুষ ইম্পালস বাইং করে, দেখা যায় যা ভাই তার 80% আননেসেসারি বাইং, টাকাটা কিন্তু পরে দেওয়া লাগতেছে তার। ডেফিনেটলি সো অনেকটাই কমাইছি আমি এটা নিজের। এবার নারীদের মধ্যে ইম্পালস বাইংটা বেশি থাকে, নারী ক্রেডিট কার্ড হোল্ডার হইলে তো কোথায় নাই। সো অনেকেই এই জিনিসটা করে, আবার নারীদের মধ্যে অনেকে আছে খুব হিসাব করে। তো আমি আরেকটা প্রশ্ন লিখেছিলাম, লিমিটেড কোম্পানি দিয়ে যে যাত্রা শুরু করা, এটার ব্যাপারে একটু যদি বলেন। এটা প্রয়োগ, যেটা হচ্ছে যে আপনার যদি প্রয়োজন না হয়, যেমন কিছু কিছু ব্যবসার জন্য কিন্তু লিমিটেড কোম্পানি খোলাটা মোটামুটি প্রয়োজন। যেমন ধরেন আপনি যদি একটা আইটি কোম্পানি খোলেন, অথবা ধরেন মার্কেটিং কোম্পানি খোলেন, অ্যাফিলিয়েটেড মার্কেটিং কোম্পানি খোলেন, যার বায়ার হচ্ছে দেশের বাইরে। সো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ওরা বলে যে তোমার তাহলে লিগেল এন্টিটিটা আমাকে দেখাও। সো তারা তখন ইনকর্পোরেশন সার্টিফিকেটটা চায়। ঠিক আছে, তো লিমিটেড কোম্পানি না থাকলে ইনকর্পোরেশন সার্টিফিকেট পাওয়া যায় না, কারণ প্রোপ্রাইটারশিপে তো আপনি ট্রেড লাইসেন্স পাচ্ছেন। পার্টনারশিপ যদি আরজিসিতে না যান তাহলেও ইনকর্পোরেশন পাবেন না। তখন লিমিটেড কোম্পানিকে তারা অথরিটি মনে করে, মানে লিমিটেড কোম্পানিকে তারাকে অথরাইজ একটা রেজিস্ট্রেশন কোম্পানি মনে করে, বিকজ এইটা বিজনেস অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রেশনকৃত। ঠিক আছে, তারা ট্রেড লাইসেন্সকেও মান্য করে না, তারা হচ্ছে পার্টনারশিপ ডিডকেও মান্য করা। সো তখন সেক্ষেত্রে আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি করেন, কিন্তু ইনকর্পোরেশন যেহেতু আপনার বিদেশি বায়ারের একটা ডিমান্ড আছে, কিন্তু আপনার যেই বিজনেসটা প্রোপ্রাইটারশিপ পার্টনারশিপ বিজনেস দিয়ে করা সম্ভব, সেটাতে শুধু শুধু আপনি লিমিটেড কোম্পানিতে গিয়ে, হ্যাঁ বাংলাদেশ হয়, ক্লায়েন্ট যদি বাংলাদেশ হয়, আপনি প্রতি বছর অডিট করাবেন। অডিট ভালো জিনিস, প্রতি বছর করানো উচিত, কিন্তু সেটার জন্য তো আপনার একটা অর্থ খরচ হবে। ইন্টারনাল অডিট করান, এক্সটার্নাল অডিট তো এক্সপেন্সিভ। ঠিক আছে, ইন্টারনাল অডিট করলেই কিন্তু আপনার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অনেক ভালো থাকবে। সো আপনাকে এক্সটার্নাল অডিট করাইতে হবে, রিটার্ন সাবমিট করতে হবে, তারপরে সেখানে একটা কোম্পানি ইটিন নামে আলাদা একটা ইটিন হলো আপনাকে ওপেন করতে হবে, সেইটারও আবার আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। ঠিক আছে, আবার কোম্পানি করতে হবে। ঠিক আছে, সো আপনি সেটা যদি প্রোপ্রাইটারশিপ দিয়ে হয়ে যায়, তাহলে আমি কেন লিমিটেড কোম্পানি খুলতে যাব? ভাইয়া আজকে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, অন্যের দ্বারা মোটিভেটেড হয়ে, মনে পড়ছে, এখন মনে পড়ছে, আপনি বলতেছিলেন যে মানে অডিটিং এর ব্যাপারে কোন একটা আছে, কোন একটা বিধিনিষেধ শর্ত আরোপ করেছে ইয়ে থেকে আরজিএসি এখন একটা হলো গুরুত্ব দিচ্ছে, এবং এটা নোটিশ আকারেই দিয়েছে যে যাদের হচ্ছে আগে লিমিটেড কোম্পানিতে আরজিএসি থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করা আছে, কিন্তু ধরেন আপনি তারা হচ্ছে অডিট করায় রিটার্নটা সাবমিট করে নাই, তাদের বিরুদ্ধে তারা এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এবং তারা এটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। তো তারা ধরেন 4-5 বছর আগে বা আরও বেশি দিন আগে হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলেছে, কিন্তু তারা রিটার্ন সাবমিট করে নাই, অডিট করায় নাই, সো তাদের জন্য কিন্তু অলরেডি নোটিশ দেওয়া শুরু হয়েছে, এবং এই পুরনো কোম্পানিগুলোকে কিন্তু নোটিশ দিবে, এবং তাদেরকে অবশ্যই এই কোম্পানিগুলো যে নোটিশের এগেইনস্টে তাদেরকে রিপ্লাই করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে মানে কি রিপ্লাই করে বলবে যে আমার কিছু সময় দাও, আমি এইটা সবসময় যে সময় দিবে তা কিন্তু না। সেক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ঝামেলা, আপনি তাদের সাথে দেখা করলে আপনাকে বলবে যে ঠিক আছে তুমি তাহলে কোম্পানি বন্ধ করে দাও, তুমি ব্যবসা চালাচ্ছ না। আর কোম্পানি যখন বন্ধ করতে যাবেন, তখন প্রথম শর্ত হচ্ছে আপনার কোম্পানিটাকে আপডেট করতে হবে। তার মানে আপনি 5 বছর ধরে প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলেছেন, আপডেট করেন নাই, এখন 5 বছর যদি একসাথে আপডেট করতে যান, লক্ষ লক্ষ টাকার হিসাব পড়ে যাবে। আর যদি বন্ধ না করতে চাইলে আপনি রিটার্ন তো দিতেই হবে, যেহেতু আপনাকে চিঠি দিয়েছে। রিটার্ন দেন, সমস্যা নাই। বন্ধ না করতে চাইলে সমস্যা নেই, তাহলে আগের মানে আগামী বছরগুলোতে আপনাকে এইভাবে রিটার্নগুলো সাবমিট করতে হবে। জি, হালনাগাদ করে রাখতে হবে। জি জি জি। এবং এটা করার আগে আমাকে ইন্টারনালি অডিট করতে হবে, রাইট? ইন্টারনালি অডিট করাইতে হয়, এক্সটার্নাল যে অডিট ফার্ম আছে সেটা দিয়ে করাতে পারেন। আচ্ছা, মানে এক্সটার্নাল অডিট ফার্ম দিয়ে ইন্টারনাল অডিট করাবো? মানে ফার্ম তো আপনার এক্সটার্নাল, ইন্টারনাল মানে কি আমরা 4 জন মিলে একটা কোম্পানি, এটা হলো ইন্টারনালি আমি অডিট করাইলাম। আর অডিট ফার্ম যেগুলো সেগুলো এক্সটার্নাল থাকে, তারা আপনার হলো অ্যাকাউন্টস এসে দেখে দিয়ে যাবে, তখন তারা একটা সার্টিফিকেশন দিয়ে দিবে এই কোম্পানির অবস্থা এরকম। আচ্ছা, ওকে। এখন কিরকম চার্জ করবে? ডিপেন্ড করে কোম্পানি, 16-20 হাজার, 25 হাজার। আমার লাস্ট প্রশ্নটা আপনার কাছে, সেটা হচ্ছে যে ওই যে অন্যের দ্বারা মোটিভেটেড হয়ে অনেকে যে ব্যবসা শুরু করে দেয়, হাইপ হয়ে, ঠিক আছে, আপনি বলছেন যে মাঠের মধ্যে গিয়ে 2-3 বন্ধু মিলে শুরু করে দিচ্ছে, এই ব্যাপারে আপনার কি বলবেন? আমি মনে করি আপনি মোটিভেটেড হয়ে যারা বিজনেস শুরু করে, আপনার মধ্যে যদি প্যাশনটা কাজ না করে, তাহলে মোটিভেশনটা আস্তে আস্তে ড্রপ আউট হয়ে থাকে। মোটিভেশন তো ধরেন একটা হাইপের মতো আসলো, একজন লেকচার দিল, আমি খুবই উৎসাহিত হলাম, অনুপ্রাণিত হয়ে আপনি শুরু করে দিলাম, কিন্তু মোটিভেশনটা যখন ড্রপ আউট হইতে থাকবে, তখন যদি আপনার প্যাশনটা কাজ না করে, তাহলে আমি মোটিভেশনটাকে মানে উপরের দিকে কে নিবে?
সো আপনি অটোমেটিক্যালি এই বিজনেসটাতে ফল করবেন, আপনি আর এখানে থাকতে চাইবেন না। তখন মনে হবে যে এই বিজনেসটা আমি করে ভুল করেছি, এবং এইটা যে শুধুমাত্র ভুল করেছেন লস হয়েছে তা কিন্তু না, এটা আপনাকে খুবই খারাপভাবে একটা ব্যাড এক্সপিরিয়েন্স দিবে। আপনি তখন বলবেন যে ব্যবসা মানেই হচ্ছে খারাপ জিনিস, সারা জীবন এইটা বলবেন। তুমি যে ঠিকমতো করো না, ব্যবসা শুরু করো না, এটা দোষ না, না, ব্যবসা খারাপ হয়ে গেছে। ব্যবসা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। সো এইটা আমাদের বিজনেস ইন্ডাস্ট্রির জন্য খারাপ। সো আপনি সময় নেন, সময় নিয়ে প্ল্যান করেন, দেন আপনি শুরু করেন, একটু যাচাই বাছাই করেন, দেন আপনি শুরু করেন। এটা হচ্ছে সবচেয়ে আপনি ফ্রি কনসালটেন্সি নেন আপনার কাছ থেকে। চমৎকার চমৎকার ভাই। এবং কেউ যদি না আসতে পারে, ঢাকার বাইরে থেকে যদি কারো দেখে, ফোনেও তো আপনার জি জি ফোন নাম্বার দিয়ে দিবেন। জি জি, অসংখ্য ধন্যবাদ আমিনুল ভাই, আপনার কাছ থেকে ভ্যালুয়েবল একটা পডকাস্ট সেশন আমরা পেলাম। থ্যাংক ইউ ভাই। এবং অনেকেই এই ব্যাপারগুলো জানে না যে আইন কি রয়েছে, শাস্তি কি রয়েছে, কি কি নিয়ম কানুন রয়েছে, ভেতরের অনেক কিছু ব্যাপারে আমাদের জানা ছিল না। তো এই ব্যাপারগুলো আমরা জানতে পেরেছি। এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কারো কনসালটেন্সি দরকার হয়, আমিনুল ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ডেসক্রিপশনে আমিনুল ভাইয়ের ফেসবুক পেজ এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, একদম সম্পূর্ণ বিনামূল্যে। তাই বলে খুব বেশি বিরক্ত করেন না ভাইকে। সো আজকের মতো তাহলে এখানে আমরা শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে আপনার সাথে আবার দেখা হবে, নতুন কোনো গেস্ট নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।